আমার সামনের দিকে কি আছে নর্থ, পেছনের দিকে কি আছে সাউথ, হাতের বাম দিকে কি আছে আর ডান দিকে কি আছে ইস্ট। এখন তো বুঝতে পারছো কয়টা দিক জানলাম আমরা? চারটা। ডেনমার্ক, নাইস দেশ। তুমি ডেনমার্ক তো এখন তো তুমি বলোই যাইতে লাগতো নাই। ও তো এই হচ্ছে নাহিদ, ঠিক আছে নাহিদ হইছো হচ্ছে কি রে হয় নাই? আচ্ছা পাও দিলাম, ঠিক আছে পান্ডা না, পান্ডা শুনতে আসলে জন্তু না, হ্যাঁ পান্ডা একটা জন্তু, এটা বিশেষ করে চায়না থেকে। এটা কি ম্যাপ বলেন তো? কেমনে বুঝলেন এটা? ভেরি গুড। এটা ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস শিখেছি। ক্লাসের নামটা কি বলেন তো? ম্যাপ। সো ম্যাপ একটু আগে আমি বলছিলাম যে কোন কোন কাজে লাগে ম্যাপ, আপনারা বলেন তো আমাকে কোন কোন কাজে লাগে। একটা জায়গা থেকে যদি আপনি আরেকটা জায়গায় যান তাহলে কিসের দরকার পড়বে? ম্যাপ। তো গুগল ম্যাপটাও কিন্তু জানা লাগবে আপনাকে। কি করে লাগবে? জানা লাগবে। আজকে ক্লাসে আমি সব শিখিয়ে দেবো। সেকেন্ডলি হচ্ছে কি, আপনি যদি একটা বিল্ডিং বানান, এই যে একটা বিল্ডিংয়ে আপনারা বসে আছেন না, এই বিল্ডিং বানানোর জন্য কি লাগতে হবে? ম্যাপ। ধরেন আপনি বিল্ডিংয়ের উঠার রাস্তাটা ম্যাপে বলে দিলেন, কিন্তু নিচে নামার রাস্তাটা আপনি দিলেন না, তখন মানুষ কি নিচে নামতে পারবে? পারবে না। এরকম হয় মাঝে মাঝে, ঠিক আছে। তো 3 নম্বর আমি আর কি বলছিলাম বলেন তো আপনাকে? লাইসেন্স টেস্ট আছে। যেমন ইংল্যান্ডে গিয়ে অনেকে দেখবেন যে লাইসেন্স টেস্ট দেয়। কি টেস্ট দেয়? লাইসেন্স। দেখবেন যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, লাইসেন্স টেস্ট পাওয়া। তো এখানে হচ্ছে যে ধরো 50 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে আপনাকে 49 বা 48 পেতে হবে। আর যদি আপনি 47 এরকম পেয়ে যান তাহলে আপনি ফেল মেরে দিবেন, ঠিক আছে, আবার পরীক্ষা দেওয়া লাগবে কষ্ট করে। তো যাই হোক, আজকে ক্লাসে আমরা এমনভাবে শিখবো যাতে এই যেখান থেকে শিখবে এখান থেকে 5 মার্ক আপনার কি পড়বে? কমন পড়বে, মানে ওই লাইসেন্স টেস্টগুলোতে। তো আপনি খুব সুন্দর করে দেখে রাখেন। আর তাছাড়া একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন না আপনি, সেগুলোতেও কি লাগবে? আমাদের জন্য কাজে লাগবে। সো রেডি সবাই? আসুন যে আমরা আজকে একটা জিনিস এখানে লিখে নেই, আমরা ডাইরেকশনসও শিখবো। কি শিখবো আমরা? ডাইরেকশনস। ডাইরেকশনস, গ্রামার, স্ট্রাকচার, কমপ্লিট একটা ম্যাপ প্র্যাকটিস করব। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা বলবেন, আমি ইনশাল্লাহ আনসার দিব। তো আসুন, রাইটিং টাস্ক ওয়ানের সময় কত মিনিট আমাদের? আইএলটিএস 20 মিনিটস। মার্কের করে কত পার্সেন্ট? 33%। ওয়ার্ড লিমিট কতটুকু থাকে? 150 মিনিমাম। ঠিক আছে, ক্লোজ লুক হিয়ার ডিয়ার স্টুডেন্টস। এখন দেখেন আপনারা, ম্যাপের কিন্তু একটা প্রকারভেদ আছে। কি আছে? প্রকারভেদ। আমরা প্রথমে টাইপসগুলো জানবো। কি শিখবো আমরা? টাইপসগুলো। তো কি কি প্রকারভেদ? আসলে এটা আমাদের রাইটিং এর জন্য প্রকারভেদগুলো। এগুলো কিসের জন্য আমাদের? সো রিয়েল লাইফে কিন্তু আসলে ম্যাপের প্রকারভেদ না, এটা আসলে রাইটিং এর জন্য। কিসের জন্য এটা? রাইটিং এর জন্য। তো লিসেনিংয়েও কিন্তু আইএলটিএস এর ম্যাপের দরকার হয়। লিসেনিংয়ে কিন্তু ম্যাপ থেকে ফার্স্টটা কোয়েশ্চেন আসে। কয়টা আসে? তো আজকে আমি এমনভাবে আপনাকে বোঝাবো যে এটা আপনার রাইটিংয়েও ক্লিয়ার হবে এবং লিসেনিংয়ের জন্য কী হবে? ক্লিয়ার হবে। লিসেনিংয়ে হচ্ছে যে ডাইরেকশনগুলো বলার পরেই, বলো তো কি বলছি? ডাইরেকশনগুলো বলার পরেই অ্যান্সার বলে দেয়। ডাইরেকশন বলার পরেই কি বলে দেয়? অ্যান্সার বলে দেয়। তো টেক এ ক্লোজার লুক, আমাদের আসলে টাইপগুলো কি কি। প্রথমটা দেখেন যে পাস্ট টু পাস্ট ম্যাপ। পরেরটা কি? পাস্ট টু প্রেজেন্ট ম্যাপ। আচ্ছা, এই যে পাস্ট টু পাস্ট ম্যাপ স্যার এটা হলো কেমনে, তাই না? তো পাস্ট টু পাস্ট ম্যাপ দেখেন যে এটা হয় কেমনে, সেটা যদি আমি আপনাকে দেখাই। এই যে এটা পাস্ট, ধরো আমি এটা সাল দিলাম 2010 সাল, আর এই সালের নাম দিলাম কি 2020 সাল। তো আমি দুইটা ম্যাপ আঁকি, এই একটা ম্যাপ আর এই একটা ম্যাপ। তো এটার নাম দিলাম 2010 সালের ম্যাপ আর এটা দিলাম 2020 সালের। তাহলে দুইটা ইয়ার কি পাস্ট না? তো ম্যাপ সবসময় এরকম দুইটা দিয়ে কম্পারিজন করে লেখার জন্য বলে। তাহলে দেখেন যে পাস্ট টু কি ম্যাপের নাম হলো এটা পাস্ট ম্যাপ। সিমিলারলি এভাবে এটা দেখেন যে পাস্ট টু কি ম্যাপ? প্রেজেন্ট ম্যাপ। এটাকে বলা হয় বিফোর এবং প্রেজেন্টকে কি বলা হয়? নাও। কোনো সময় কোনো ম্যাপ এরকম দুইটা ম্যাপ দেওয়া থাকবে, তো একটার উপরে থাকবে বিফোর, আরেকটার উপরে থাকবে নাও। তখন এটাকে কি হিসাবে ধরতে হবে আপনাকে? পাস্ট টু প্রেজেন্ট। বুঝতে পারছেন এখন? গ্রেট। নাম্বার 3 দেখুন যে পাস্ট টু কি ম্যাপ? ফিউচার। তো পাস্টের এই যেমন একটা ম্যাপ দিলে এরকম পাস্টের, আর ফিউচার ধরো 2030 সাল, এখনো কি আসছে না। তাহলে এই দুইটা সাল দেখে কি ধরতে হবে? এটাকে পাস্ট টু ফিউচার। সেম 4, এটা কি? প্রেজেন্ট টু ফিউচার। তো প্রেজেন্ট টু ফিউচারকে কিন্তু আবার অনেক, এই যে প্রেজেন্টটাকে বলা হয়ে গিয়ে কি নাও, আর ফিউচারটাকে বলা হয়ে গিয়ে কি আফটার। মনে থাকবে? তো কোনো সময় ম্যাপের উপর আপনারা এরকম প্রেজেন্টের সাল বা ফিউচারের সাল দিল না, শুধু লিখে ফেললো কি নাও এবং কি আফটার। তাহলে এটা কি হয়ে যাবে বলে তো? প্রেজেন্ট টু ফিউচার। আর নট টাইম লিমিট। নট টাইম লিমিট মানেটা কি বলেন তো আমাকে? নট টাইম লিমিট এটার মানেটা কি? কোনো টাইম দেওয়া থাকবে, মানে ম্যাপ এরকম দেওয়া থাকবে কিন্তু উপরে কোনো ধরনের কি দেওয়া থাকবে না? টাইম দেওয়া থাকবে না। তো সময় না দেওয়া থাকলে এটাকে কি বলবেন আপনার? প্রেজেন্ট পরে নো টাইম লিমিট।
এখন আসো আমি আপনার সাথে এই যে আমি আপনাকে এগুলো বুঝালাম, আপনি কি আসলে বুঝছেন কি না? আমি এখন আপনাকে ম্যাপ দেখাবো। কি দেখাবো? যেগুলো মেইন পরীক্ষায় আসে এরকম ম্যাপ। তো আপনাকে দেখে বলতে হবে যে কোনটা কোন ধরনের ম্যাপ, মনে থাকবে তো? তাহলে প্রথমে একবার আমার সাথে বলে, এটা কি? পরেরটা কি? এটাকে কি বলা হয়? 3 নাম্বারটা কি? পরেরটা কি? হ্যাঁ, এটাকে বলে নাও। এবং নাম্বার 5 কি? নট টাইম লিমিট। বুঝতে পারছো? মুখস্থ হয়েছে এখন? এরকম টাকসন আমার যেভাবে শিখে দিচ্ছি সম্পূর্ণ মুখস্থ করে ফেলবেন, তাহলে 20 মিনিটের ভিতরে আপনি লিখতে পারবেন। এটা মানে টাকসন ক্লাসের পরে 1 সপ্তাহ সময় লাগিয়ে ফেলবেন, দেখবেন যে মুখস্থ হয়ে যাবে। আমি নিজেও এরকম করছি, ঠিক আছে? তো এখন আসো সবাই, এইটা কোন ধরনের ম্যাপ বলেন তো আপনারা? পাস্ট টু কি? প্রেজেন্ট ধরছেন কেমনে? এই যে ভেরি গুড, এই তো বুঝছেন। তাহলে পাস্ট টু কি? প্রেজেন্ট। এটা কি ম্যাপ বলেন তো? পাস্ট টু কি? কেমনে বুঝলেন এটা পাস্ট টু পাস্ট? দুইটা শালি কি দেওয়া হয়েছে পাস্টে। এটা কি ম্যাপ বলেন তো? কেমনে বুঝলেন এটা? ভেরি গুড। এটা কি ম্যাপ বলেন তো? কেমনে বুঝলেন এটা? ভেরি গুড। এটা কি ম্যাপ বলেন তো? পাস্ট টু প্রেজেন্ট। ভেরি গুড। এইটা কি ম্যাপ বলেন তো? কেমনে বুঝলেন এটা নট টাইম লিমিট? ভেরি গুড। কোনো ধরনের কি নাই? টাইম নাই। থ্যাংক ইউ। এই তো ডিয়ার স্টুডেন্টস, আপনারা খুব সুন্দর করে বুঝলেন। এখন আসলে লাস্ট, এটা কি ম্যাপ? এগুলো আজকে করবো আমরা। এটা কি ম্যাপ বলে তো? হ্যাঁ, এটাও পাস্ট, এটাও কি পাস্ট। তো এটার নাম কি? পাস্ট টু পাস্ট ম্যাপ। তো এইগুলো কিন্তু পরীক্ষার হলে এরকমভাবে দিয়ে দিবে। তো আপনি বাড়িঘর দেখে ওয়াও এরকম কিছু করবেন না। অনেকে আছে স্যার এটা কি পারবো, এরকম তার মনের অবস্থা থেকে না, শিখিয়ে দিব। আপনি খুব সুন্দর করে লিখবেন, ঠিক আছে? স্কুলকে স্কুলই বলবেন, স্কুলকে কি বলবেন? স্কুল। ফরেস্টকে কি বলবেন? ফরেস্ট। এই তো শেষ। ওইটা ওইখানকার মতো না যে আপনাকে সিনোনিম দিয়ে লিখতে হবে, সেটা না। আপনি যেটা আছে সেটা ধরে কোন ডাইরেকশনে আছে, কোনটার বদলে কোনটা হয়েছে না হয়েছে, এগুলো বলবেন। দ্যাটস অল। তাহলে আসো আমরা নিয়মগুলো শিখি এখন। রেডি সবাই? তাহলে আমরা এখন টাইপ শিখলাম, টাইপসের পরিচিতিটা শিখলাম। কি কি শিখছি বলো? টাইপ শিখছি আর টাইপসের পরিচিতি। ভেরি গুড। এখন আসো আমরা নেক্সট মিনিটে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ডাইরেকশনস। কি জানবো? এইটা ডাইরেকশনটা জানা থাকলে গুগল ম্যাপ আছে না, আজকে ব্যবহার করবেন। আপনার বাসা, কার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? জৈন্তপুর। তাহলে আপনি বিশাল একটা জিনিস পাচ্ছেন জৈন্তপুর, আপনি গুগল ম্যাপ দিয়ে যাবেন, ঠিক আছে? আপনার বাসা কোথায়? গোলাপগঞ্জ। আপনি কি ওখান থেকে আসেন এখানে? সিলেটে থাকেন? আচ্ছা। আর সিলেটের কোথায়? উপশহর। তাহলে আপনি এখান থেকে উপশহর ওই যে ধরে যাবেন, ওই যে ম্যাপ ধরে যাবেন, ঠিক আছে? আপনার বাসা শান্তা চৌকি দিঘি। তাই আপনি তো আর কাছেই, আপনি ধরবেন কেমনে? আপনার বাসা কোথায়? টিলাগড়। সে ধরতে পারে, আবার সুন্দর করে নিবে। তো আপনি ধরেন সে টিলাগড় যাবে, সো আপনি গুগল ম্যাপ আছে না, গুগল ম্যাপে জাস্ট টিলাগড় লিখবেন। তো বাংলাদেশে এখনও হয় নাই যে আগে দেখবেন যে আপনারা যদি ইউকে যান, আমি যেমন ইউকে ছিলাম, তারপর আপনি যদি ইউএসএ যান বা ইউরোপিয়ান যে কোনো দেশে যান, গিয়ে তাদের পোস্টকোড যদি দেন, কি দেন আপনি? পোস্টকোড। যেমন আমি ইংল্যান্ডে যে আমার মামার বাসায় ছিলাম, ওনার পোস্টকোডটা ছিল এইটা আর কি, ST15JT। এইটা যদি আপনি ওই যে গুগল ম্যাপে আপনি কি করেন, ওই যে মানে একটা আছে না টু আর ফ্রম, মানে ফ্রম থেকে টু, তাহলে টুতে আপনি জাস্ট এইটা জাস্ট, এখন গুগল ম্যাপ খুব সুন্দর করছে। এখন গুগল ম্যাপে আগে ফ্রম লাগতো, তারপরে টু, এখন জাস্ট কোথায় যাবেন সেইটা দেওয়া লাগে। তো আপনি যার বাসায় যাবেন ST15JT, ইউকের কথাও আমি বলছি। তারপর আপনি যদি মানে ফ্রান্স বা অন্যান্য জায়গায় তাদের শুধু পোস্টকোডটা দিবেন, হয়তো পোস্টকোড একটু ভিন্ন থাকতে পারে, তাহলে পোস্টকোডটা আপনি দেওয়ার সাথে সাথে আপনার জন্য তারা রেডি করে ফেলে, ওই যে ডাইরেকশনস আছে না, ডাইরেকশনটা রেডি করে ফেলে। তাইলে এই ডাইরেকশন যখনই চলে আসবে, আপনি যখন হাঁটতে যান, আগে সিলেক্ট করে দেওয়া লাগতো। আজকে থেকে 10 বছর আগে আমি যখন ইউজ করছি, তখন আপনি হেঁটে যাবেন না অন্য কোথাও যাবেন, সিলেক্ট করে দেওয়া লাগতো। এখন আর কিছু দেওয়া লাগে না, এখন জাস্ট কি স্টার্ট করবেন। স্টার্ট করলেই আপনি গাড়িতে থাকেন, আপনি হেঁটে চলেন, আপনি রিক্সায় চলেন, সব জায়গায় এই সমানভাবে দেখায়। তো এইটা দিয়ে দিবেন সাথে সাথে, যেমন সে টিলাগড় যাবে, তো এটা তো আর সে লিখবেন, আমাদের বাংলাদেশে তো আর এরকম হয় নাই। আপনি লিখবেন জাস্ট টিলাগড়। কি লিখবেন আপনি? তো টিলাগড় পয়েন্টে যাবেন, টিলাগড় পয়েন্ট চলে আসবে। টিলাগড় দেওয়ার সাথে সাথে ওই অ্যালগোরিদমটা এভাবেই সৃষ্টি করা যে আপনি দেওয়ার সাথে সাথে যে যে স্থানগুলো ম্যাপে আছে ওইগুলাই শো করবে। তাহলে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে স্টার্ট চলে আসবে। আর স্টার্টে যখন আপনি কি করবেন, ক্লিক করবেন, তো ক্লিক করার সাথে সাথে একটা জিনিস আছে, আপনি ম্যাপের যে রাস্তা দিকে যাবেন ওই রাস্তা কিন্তু সবুজ বর্ণের হয়ে যায়। কোন বর্ণ হয়ে যায়? সবুজ, অথবা রাস্তার কালারটা হয়ে যায়, মানে আশপাশ দেখবেন যে সাদা, আর যে রাস্তায় যাবেন ওই রাস্তাটা কি হয়ে যায়? সবুজ বর্ণ। তো আপনাকে একটা তীর চিহ্ন থাকবে, এরকম একটা তীর চিহ্ন। তো তীর চিহ্ন এইদিকে সোজা গেলে গো স্ট্রিট বলে, বাম দিকে গেলে বলবে যে কি
মানে টার্ন লেফট, ডান দিকে গেলে কি বলবে টার্ন রাইট। আর যখন আপনি আপনার প্লেসে পৌঁছে যাবেন তখন সে বলে ইউ হ্যাভ অ্যারাইভড এট ইউর ডেস্টিনেশন, মানে আপনি আপনার ডেস্টিনেশনে কী করছেন, পৌঁছে গেছেন। তো এটা কিন্তু তারা মুখ দিয়ে বলে, আপনার যদি সাউন্ড বেশি থাকে তাহলে আপনি শুনতে পারবেন, সাউন্ড কম থাকলে আবার বুঝতে পারবেন না। তো সে যেখানে যাবে সেখানে গিয়ে যখন তার চলে গেছে ওই স্থানে, ম্যাপ অটোমেটিক কী হয়ে যায়, অফ হয়ে যায়। কী হয়ে যায়, সে অফ হয়ে যায়। বুঝতে পারছেন এখন জিনিসটা? এরপরে আছে ধরেন অনেক সময় আমার সাথে এরকম একদিন ঘটছিল, আমার এক ছাত্রীর বিয়ে হচ্ছে আর কি, ঠিক আছে। তো সে আমাকে ইয়েটা দিছে, ওই যে তার ইয়েটা শেয়ার করছে, হ্যাঁ না না ইনভাইটেশন না, ওই যে সেন্টার লোকেশন আর কি, যে সেন্টারে বিয়ে হবে সেই সেন্টারে। তো আমি এটা ধরছি, দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পরে হচ্ছে এটা কি গিয়ে আমি মেপে যে দিয়ে যাবো ওই দিকে না গিয়ে আমি বলছি, আমি তো রাস্তা অবশ্য চিনি, এটা চিনতে পারছি পরবর্তীতে। তো আমি রিক্সাওয়ালাকে বলতেছি ওই দিকে জ্যাম হবে, তুমি ওই দিকে চলে যাও। এখন ম্যাপ তো নির্দেশ করছো ওই দিকে, তো আমি তো বাংলাদেশে তো এরকম হয় নাই, আমি তো ওই যে ভিতরের রাস্তাতে ঢুকে পড়ছি, এখন ম্যাপ দিকে কাজ করতেছে, এখন অফ হয়ে গেছে। আমি বললাম কিরে মেপে কাজ করে না, এরকম লড়াই দিচ্ছে। তো পরে কি হচ্ছে জানেন, পরে যখন ওটা রাস্তা সোজাসুজি ওই ম্যাপের অ্যাঙ্গেল চলে আসছে, তখন আবার গিয়ে দেখছি যে সে কি হয়েছে, ওই সিগন্যাল পাচ্ছে আর কি, বুঝতে পারছো, স্যাটেলাইট সিগন্যাল পাচ্ছে। তো আমাকে নিয়ে যখনই আমি নামি তখন বলছি ইউ হ্যাভ অ্যারাইভড এট ইউর কি ডেস্টিনেশন। তো ইউকে বলেন আর বিশ্বের উন্নত সব দেশের কিন্তু এমন একটা জিনিস করছে তারা, মানে হুবহু বলে ফেলে, মানে কারো বাসার নাম্বারের পুষ্ট করে আনলে আপনি কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, তার বাসায় অটোমেটিক যেতে পারবেন ওই ম্যাপের ডাইরেকশন ধরে ধরে। বুঝতে পারছো এখন আমার কথাটা? এই হচ্ছে সিস্টেমটা। তাহলে আসো ডাইরেকশন সম্বন্ধে আমরা জানি, রেডি সবাই? ওকে, দেখেন যে ডাইরেকশন শেখার জন্য এরকম চতুর্ভুজী 4টা গড় আঁকা লাগবে। কয়টা গড়? 4টা গড়। তাহলে কি কি গড়গুলো আছে আমরা যদি একটু দেখি, তো 4টা গড় আপনারা যে কোনো সময় ধরেন লিসেনিংয়ে বলেন, লিসেনিং মডিউলে তো এখনও আমরা যাই নাই, অথবা রাইটিং বলেন, তো এরকম তারা অনেক সময় গড়গুলা এঁকে দেয় না বা ডিরেকশনগুলো দেয় না, আপনি নিজে এরকম কি করে ফেলবেন, ডিরেকশনগুলা এঁকে ফেলবেন। তো এইরকম চতুর্ভুজী 4টা গড় রাখবেন, তার উপরে কি থাকবে, নর্থ, নিচে কি থাকে বলো তো, ঠিক আছে, ইয়েস, নিচে কি থাকবে, সাউথ, এরপরে ওই দিকে কি থাকবে, ওয়েস্ট, আর ওই দিকে কি থাকবে, ইস্ট। তাহলে আমরা কয়টা দিক জানলাম এখানে, 4টা ডাইরেকশন জানলাম। কয়টা ডাইরেকশন, 4টা। তাহলে আসো এই 4টা আমরা এখান থেকে দেখে গিয়ে কেমনে আমরা ওই বড় করে, যেমন এই যে দেখেন যে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। যেমন আসো আমার সাথে একটু দেখেন, আমি এইদিকে আমাকে দেখতে পাচ্ছেন সবাই, ওকে। তো আমার সামনের দিকে কি আছে, নর্থ, পেছনের দিকে কি আছে, সাউথ, হাতের বাম দিকে কি আছে, আর ডান দিকে কি আছে, ইস্ট। এখন তো বুঝতে পারছো কয়টা দিক জানলাম আমরা, 4টা। এই 4টা দিকগুলা ছাড়া আরো কিছু উপদিক আছে এই দিকগুলার। এই যে কর্নার সাইড, এই যে কর্নার সাইড দেখতে পাচ্ছ, এই কর্নার সাইড দেখতে পাচ্ছেন, এই কর্নার সাইড দেখতে পাচ্ছ, এই কর্নার সাইডকে। এখন কয়টা কর্নার সাইড এখানে হয়েছে, 4টা। এখন এই 4টা কর্নার সাইডকে আমরা কি বলতে পারি অ্যাকচুয়ালি, দেখো যে বলো, ধরলাম যে এই গড়টা দিলাম বর্ণার গড়, কার দিলাম আমরা, বর্ণার। তো বর্ণা কোন দেশে যেতে চাও, আপনি কোন দেশে যেতে চান, অস্ট্রেলিয়া। সে ভালো একটা দেশ চুজ করছে, কোন দেশ, তো তোমরাও এরকম ভালো একটা দেশ চুজ করবো। আমি যাকে জিজ্ঞেস করবো সেবার একজন এক একটা করবা, ঠিক আছে, ভিন্ন 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 হতে হবে। তো এটা দিলাম বর্ণা, সে একটা কি করছে, এখানে গিয়ে বিউটি পার্লার খুলছে, কি খুলছে, হ্যাঁ বিউটি কি পার্লার বানানো হয়েছে কি রে, আচ্ছা। তো এখন অস্ট্রেলিয়ার কোথায় তার বিউটি পার্লারটা আছে দেখেন, এটা কোন দিকে যায়, নর্থে, আবার কোন দিকে যায়, ইস্টে। তাহলে সে কোথায় আছে, অস্ট্রেলিয়ার। হ্যাঁ, তাইলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি না যে মিস বর্নাস বিউটি পার্লার ইজ লোকেটেড নর্থ ইস্ট সাইড ইন অস্ট্রেলিয়া, বলতে পারি না, নর্থ ইস্ট সাইড ইন দ্য অস্ট্রেলিয়া, মনে আছে, গুড। তাহলে আমরা একটা সাইড ভালো করে জানলাম। এখন আসো আমাদের আবু সুফিয়ান সাহেব এখানে। আবু সুফিয়ান কোন দেশে যেতে চাও বলেন আপনি, ডেনমার্ক, নাইস দেশ। তুমি ডেনমার্ক তো এখন তো তুমি বলে যাইতে লাগতো নাই, ও একলা এসে যাইবে, ঠিক আছে, ওকে। নতুন আপডেট আসছে আর কি, এরকম কেউ যেতে পারবে না, যাদের স্বপ্ন ছিল তারা একটু ধরা খাইছে, তাই না, ওকে। সো এই যে দেখো যে এই জায়গায় সে গেল মানে সাউথের দিকে, আবার সে কোথায় গেল, ইস্টের দিকে। তো আবু সুফিয়ান আপনি ওই দেশে গিয়ে কি করবেন, কি ব্যবসা করবেন, মানে কি করার খেয়াল আপনার, ফাস্টফুডের দোকান, গুড। তাইলে এটাকে কি বলা হয়, ফাস্টফুড শপ, আমরা কি বললাম, ফাস্টফুড রেস্টুরেন্ট, স্ন্যাক্স, আচ্ছা ফাস্টফুড কি বললাম, রেস্টুরেন্ট, ফাস্টফুড কি, রেস্টুরেন্টস, ওকে, রেস্টুরেন্টই বললাম। তো এইটা হচ্ছে আবু সুফিয়ান, আবু বললাম।
তাহলে আমরা বলতে পারি না যে ডেনমার্কে সে যাচ্ছে কোন দেশে বলেন তো আপনারা? ডেনমার্কে। তো আমরা বললাম যে আবু সুফিয়ান ফাস্টফুড রেস্টুরেন্ট ইজ লোকেটেড ইন দ্য কোন দেশ? সাউথ ইস্ট সাইড ইন ডেনমার্ক। সাউথ ইস্ট সাইড ইন ডেনমার্ক বলতে পারি না? এই তো সুন্দর হয়েছে না? আপনার ভালো লাগতেছে? এখন আসো আমাদের এই ছেলেটাকে কোন দেশে পাঠাবো বলো? ঠিক আছে, মিস্টার নাহিদা, ইউকে পাঠাই দেবো। তোরা একটা সুন্দর দেশ তার জন্য রেডি কর। আচ্ছা, সাইপ্রাস, ভেরি গুড, নতুন এক দেশ। আমরা কোন দেশ? সাইপ্রাস দুইটা আছে, একটা কিন্তু হচ্ছে গিয়ে তুরস্কের সাথে, আর একটা আছে কিন্তু ইউরোপের সাথে। তো আমরা তো কোনটার সাথে যাব বলো? কারণ গেলেও বাকিজি মোবাইলে। তো নাহিদকে আমরা, নাহিদ কোথায় আছে দেখো? সাইপ্রাসে। নাহিদ গিয়ে এখানে কি ব্যবসা করবা বলো? হ্যাঁ, কি ব্যবসা করবা আপনি? কি ফোড়ার লাগে? আচ্ছা, ফোড়ার বাদে কিতা করবা? আইসক্রিম সেলুন। আচ্ছা, সেলুন মানে হচ্ছে বারবারা। সেলুন মানেটা কি বলো? বারবারা আর কি, বারবারা শপ যেটাকে আমরা বলো। তো আমি বলবো যে মিস্টার নাহিদস বারবারা শপ লোকেটেড ইন দ্য কোন সাইড? সাউথ, হ্যাঁ, সাউথ ওয়েস্ট সাইড ইন সাইপ্রাস। ইন কি বলবো? সাইপ্রাস। তাইলে এটার নাম হচ্ছে সাউথ ওয়েস্ট। কি নাম হচ্ছে? সাউথ ওয়েস্ট। ওকে, তাইলে এখন দেখেন, আর এটার নাম তো দেই নাই, এটা কোন নামে ছিল? সাউথ ইস্ট। সাউথ ইস্ট ইউনিভার্সিটির নাম শুনছেন না? এরকম বলে আর কি। এখন আসো যে এই সাইডে কে যাবা বলো? কে যাবা? কাকে পাঠাই দেব? ধরো একটা মেয়েকে চুজ করো রে, কাকে ধরবো? ফারিহা। ধরো এই যে ফারিহা, তার নাম দিলাম এফ। তো ফারিয়া, আপনি মানে কোন দেশে যেতে চান বলেন? কোন দেশে? ডেনমার্ক। এই ডেনমার্ক না, ডেনমার্ক আর পাঠাইতাম না। আপনি আর অন্য দেশ চুজ করেন। আর কোন? কানাডা। হ্যাঁ, কানাডার সামনের দিকে ভিসা দিতে পারে, তো তাকে আমরা পাঠাইলাম কোথায়? কানাডাতে। হ্যাঁ, তো আমরা বিভিন্ন পাবলিক পাইছি। এই বিউটি পার্লার পাবলিক কোন দেশের? ওরে কোন দেশে পড়ে? অস্ট্রেলিয়া। ওরে পাঠাইছি কোন দেশে? ডেনমার্ক। আর সাইপ্রাস পাঠাইছি কারে? নাহিদকে। আর কানাডা পাঠাইছি কাকে? ফারিয়া। তো ফারিয়া, এখানে গিয়ে আপনি কি ব্যবসা করবেন বলেন? হ্যাঁ, ফুড ব্লগার। হ্যাঁ, বেকিং বিজনেস। আচ্ছা, আপনি বলেন কোনটা? বেকিং এর বিজনেস। তাহলে ফুড পান্ডা দিয়ে দে। এই যে দেখো, যে যেটা চায় আর কি, নাহিদের মুখ দিয়ে বের হয়েছে কি? ফুড ব্লগার। আপ জয়নুল বলছো? আচ্ছা, ওকে। তো সে ফুড ব্লগার, মানে ফুড ব্লগ কি দিব রে? এই ফুডের কি, এটা কি বলো তো? পান্ডা ফুড না, পান্ডা শুনতে আসলে জন্তু। হ্যাঁ, পান্ডা একটা জন্তু, এটা বিশেষ করে চায়না থেকে। আচ্ছা, ফুড রেস্টুরেন্ট দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম আমরা? ফুড রেস্টুরেন্ট। সে অবশ্য ভালো, অনেক টাকা রোজগার করবে। তো আমি বললাম ফারিহাজ ফুড রেস্টুরেন্ট ইজ লোকেটেড কোন সাইড? এটা বলেন তো? নর্থ ওয়েস্ট সাইড ইন কানাডা। নর্থ ওয়েস্ট সাইড ইন কি? কানাডা। তাইলে এটা হচ্ছে গিয়ে কি? নর্থ ওয়েস্ট। আপনারা বুঝছেন তো নর্থ ওয়েস্ট কেমনে হয়েছে? তো এই সাইডটাকে আমি যদি আরো সুন্দর করে আপনার সামনে তুলে ধরি, এই আমার ইয়েতে দেখেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো? এখানে মনে রাখবেন নর্থ এবং সাউথ এগুলো ডিফল্ট, এগুলো আগে লাগাতে হবে। এগুলো কি লাগাতে হবে? আগে। তাহলে এটার নাম হচ্ছে কি? আর এটা কি? আর এটা কি? আর এটা কি? ভেরি গুড, বুঝতে পারছো এখন? তাহলে কয়টা দিক জানলাম আমরা? 8টা দিক। এখন আসো, এই 8টা দিক ব্যতীত আমাদের আরো কিছু দিক বলা হয়, এগুলো আমাদের কাজে লাগে। গুগল ম্যাপেও দেখবেন যে এগুলা বলে তারা। তাহলে কি কি জিনিসগুলো দেখো, যে প্রথম অবস্থায় আমি যে জিনিসটা নিয়ে আসছি আপনার জন্য, প্রথম অবস্থায় এট দ্য টপ। এটা কি? এটার সাথে আমার মিল আছে। এই যে দেখেন আপনারা, মিল আছে কোনটার এবভ এবং কোনটা বিলো। এখন দেখেন যে আমি যদি এখানে বলি, এই যে এখানে ধরেন আমাদের মিস্টার জয়নুল সাহেব, উনার বাড়িঘরটা হচ্ছে এখানে। এটা আছে কিন্তু মেইনলি কোথায়? নর্থে। কিন্তু এই সাইডটাকে আমরা এট দ্য টপ বলতে পারি। কি বলতে পারি? টপ। আবার এই সাইডটাকে আমরা অ্যাবাবও বলতে পারি। কি বলতে পারি আমরা? অ্যাবাব। ক্লিয়ার হইছো? এখন আসো, এই সাইডটা তো আমরা আগে থেকেই জানি কি? সাউথ। এখন সাউথের দিকে যদি কারো বাড়িঘর থাকে তাহলে বলতে হবে বটম, অথবা বলতে হবে গিয়ে কি? বিলো। ধরেন আমাদের এই সাইডে ধরুন আমাদের শান্তা, তো শান্তার বাড়িঘর এখানে, তো আমরা বলতে পারি শান্তার বাড়ি কোথায় আছে বলো তো? বটমে, অথবা বলতে পারি কি? বিলো। তবে এখানে বিলো জিনিসটা হচ্ছে, বটম জিনিসটা হচ্ছে শেষ প্রান্ত। বটম জিনিসটা কি? আমি যদি একটা কথা বলি, যেমন আপনারা সিলেটে তো সবাই এক একটা পাড়ায় থাকেন না, একটা মহল্লায় থাকেন না, তো ওই মহল্লার শেষ বাড়ি একটা দেখেন না,
শেষ বাড়ি, মানে এই বাড়ির পরে এখান থেকে আর আবার ঘুরে আপনি সোজা চলে যান না, ওইটার নাম হচ্ছে বটম হাউস। ওটার নামটা কি? বটম হাউস। আপনি এখন আসছেন মিস্টার শাহাদাত, কোথায় ছিলেন এতক্ষণ? ও এক্সাম বলছিলেন, হ্যাঁ চলে আসো বাবা, চলে আসো, আমরা বেশি দূরে যাই নাই। থ্যাংক ইউ আপনি আসার জন্য। সো আমরা কি জানলাম? টপ, অ্যাবভ এবং বটম, এবং কি জানলাম? বিলো। এখন আসো ইন্টারেস্টিং জিনিসগুলো আমরা একটু জেনে নেই। গো স্ট্রেট আছে এখানে, হ্যাঁ এই যে দেখেন যে লেফট হ্যান্ড সাইড, তারপরে কি আছে রাইট হ্যান্ড সাইড, অন দ্য লেফট, অন দ্য রাইট, এগুলার কোথায় একই, কিন্তু গো স্ট্রেট অর্থটা কি? সোজা যাওয়া। কোথায় যাওয়া? সোজা যাওয়া। বুঝতে পারছো এখন আপনারা? ধরো আমাদের নাহিদকে আমি সুন্দর করে রাখলাম, নাহিদ আমার গুড স্টুডেন্ট, তাকে আমার মায়া লাগে সব সময়, তো এই হচ্ছে নাহিদ, ঠিক আছে? নাহিদ হয়েছে কি রে, হয় নাই? আচ্ছা পাও দিলাম, ঠিক আছে? ঠিক আছে নাহিদ, না হে আমার গুড স্টুডেন্ট, ঠিক আছে? আজকে তোমাকে খাওয়াবো, দেখো। হ্যাঁ কোনটা বাবা বলো? ও সুন্দর হয়ে গেল না, যাই হোক, নাইস হয়েছে, এখন নাইস হয়েছে না? যথেষ্ট। আমি বললাম যে মিস্টার নাহিদ আপনি এখানে আসেন, আইসা আপনি গো স্ট্রেট যান। কোথায় যান? গো স্ট্রেট। তো নাহিদ এখন সে কোথায়? একদম সোজা যাবে না এটার, তাইলে এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে কি? গো স্ট্রেট। গো কি? স্ট্রেট। আমার লেখা বোঝা যায় রে? ওকে, তোমরা বুঝতে পারলে এনাফ। এখন আসো, আমি বললাম মিস্টার নাহিদ হোয়েন ইউ গো স্ট্রেট, হ্যাঁ ইউ রিচ দ্য মিডল পয়েন্ট। এখন মিডল পয়েন্ট কোন জায়গায়? দেখেন এই যে 12 নম্বরে আমি এখানে দিয়েছি মিডল পয়েন্ট ইন দ্য সেন্টার, দুটাই একই। তো নাহিদ গিয়ে এই জায়গাটা হচ্ছে গিয়ে কি বলেন তো? মিডিল। তাইলে বললাম মিস্টার নাহিদ হোয়েন ইউ রিচ ইন দ্য মিডিল, তাইলে মানে এই জায়গায় সে আসবে, এই জায়গায় আসবে, অথবা এটাকে কি বলতে পারি আমরা? সেন্টার। এখন বলি যদি মিস্টার নাহিদ হোয়েন ইউ রিচ ইন দ্য মিডল পয়েন্ট জাস্ট টার্ন টু দ্য লেফট হ্যান্ড সাইড। কি বললাম? টার্ন লেফট হ্যান্ড সাইড। তাইলে কোন দিকে যাব? ওয়েস্টের দিকে যাব। তাইলে এইটা হচ্ছে গিয়ে কি? লেফট, মানে টার্ন লেফট। এটা কি? টার্ন লেফট। আর এইটা কি বলতো? রাইট। টার্ন কি? রাইট, অথবা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড। টার্ন কি? রাইট বলবো, মানে ইস্টের দিকে। তো আপনারা তো ডান এবং বাম বুঝতে পারেন। এই সাইডটা কি? আমার এক ছাত্রী ছিল, সে ডান বাম বুঝতে পারে না। তো আমি বললাম এদিকে আসো, একটা পিস্তল দাও আমাকে, তোমাকে শেষ করে ফেলবে। সে নাকি নামার সময় ডান বাম বুঝতে পারে না। তো আমি বললাম যে হাত দিয়ে খাও সেই হাত ডান হাত। তারপর বলছেন রাইট স্যার। তো আপনারা এরকম করবেন, আপনারা তো চিনেন সবাই, তাই না? না না, তোমরা মাঝে মাঝে দিয়ে এরকম হয়ে যেতে বলবা ডাইনার বামার, ডাইনার বামার, শেষ ওই যাব, খাম হয়ে যাব। এখন আসো রেডি ডিয়ার স্টুডেন্টস, দেখেন যে অনেকগুলো আমরা এখান থেকে জানতে পারলাম, কিন্তু এই যে নাম্বার 14 ইনসাইড আউটসাইড, ইনসাইড ভিতরে, আউটসাইড কি? বাইরে। জাস্ট বিয়ন্ড একটু উপরে, এ লিটল বিয়ন্ড আর একটু উপরে, জাস্ট পাস্ট মানে গত হয়ে গেছে। এই দুইটা আমাদের কাজে লাগবে না, এই দুইটা আমাদের কি লাগে না? কাজে লাগে না। আমি এমনি তুলে নিয়ে আসছি, যাই হোক। এখন আসো পরবর্তী যে জিনিসে যাব আমি, সেটা হচ্ছে এই যে 16 নাম্বার দেখেন, নেক্সট টু, এরপরে কি? নিয়ার টু, এরপরে কি? বিসাইড। এগুলার মানে হচ্ছে পাশাপাশি। এগুলার মানেটা কি? পাশাপাশি। ধরো আমাদের শাবানা সে ইউকেতে গেল। কোথায় গেল? ইউকে। এটা হচ্ছে তার রেস্টুরেন্ট। এটা কি? তার রেস্টুরেন্ট। শাবানার পাশে আপনার নাম কি? শারমিন। শাবানা শারমিন দুটাই এস দিয়ে। তাহলে দেখো এটা শারমিন, শারমিনে গিয়ে ওখানে গিয়ে একটা কুড়েঘর বানালো। কি বানালো? একটা কুড়েঘর। বহুত মানে এখানে বেশি, ঠিক আছে? আছে না ওই যে মাঝে মাঝে তোমরা দেখো না ভালো ভালো, আমি একটা জায়গায় গিয়ে দিন থাকছিলাম, এক রাত নিচে 7,000, আমি বাধ্য দিন আইছি। তোমাদের ম্যাডাম বলছিলেন আরো 2 দিন, আমি টাকা দিই। ওই যে রাঙ্গাউটি একটা আছে না, রাঙ্গাউটি, সেদিন ফোন দিয়েছিলাম 9,000। আমি বললাম বারে বাহ, ঠিক আছে? তো দেখো তোমরা এখন দেখো এই যে এই সাইড এবং এই সাইড, ঠিক আছে? তো এটা পাশাপাশি অবস্থিত না। তো আমি যদি বলি এটা শাবানাজ, ধরো নায়িকা শাবানাজ রেস্টুরেন্ট ইজ লোকেটেড টু নিয়ার টু কার? শারমিনস হাট। লোকেটেড নিয়ার টু শারমিনস হাট। তাইলে এই জায়গাটাকে এটা অপরের পাশাপাশি না? তাইলে আমরা কি বলতে পারি? নিয়ার টু। এরপরে কি বলতে পারি? নেক্সট টু। এরপরে কি বলতে পারি? না, অ্যালং সাইড আরেকটু ভিন্ন রকম। নিয়ার বাইও সেম অর্থে, বাট তারা বেশিরভাগ জিনিস এইগুলোই ব্যবহার করে, নিয়ার টু, নেক্সট টু, আর কোনটা? বিসাইড। বুঝতে পারছেন এবার?
তাহলে পাশাপাশি, যেমন আমাদের পাশে বনফুল আছে না, তো বনফুলের কোথায় আমরা, পাশে না? তো কেউ যদি এখানে এসে বলে স্যার হাসানস আইলস একাডেমি হোয়ার ইজ লোকেটেড হাসানস আইলস একাডেমি, তাহলে আমাকে বলতে হবে হাসানস আইলস একাডেমি ইজ লোকেটেড নিয়ার টু বনফুল, অথবা নেক্সট টু বনফুল, অথবা বিসাইড বনফুল, বলা যাবে না? তো পাশাপাশি আপনি পাশে তাকাবেন, পাশে তাকালে আমাদেরকে পাবেন। তাহলে দ্যাট মিনস এই, আর অ্যালং সাইড জিনিসটা কি? অ্যালং সাইড যদি আমি আপনাকে বুঝাই, যেমন আমাদের সুরমা নদী সবাই দেখছো না, আমরা সিলেটি ভাষায় কি বলি, অফার আর হফার, হই না? যেতেনি অফার অফার। তো ঠিকই ক্লোজার লোক, আমি আমার সেরা স্টুডেন্ট নাহিদকে নিয়ে আসবো আবার। না নাহিদ ধরো এই যে সে নাহিদের এখন ও হয়েছে, সে নাহিদ ঠিক আছে, এখন সে হালকা পাতলা হয়ে গেছে, এটা হচ্ছে তার গিয়ে কি সাইকেল, এটা কি তার হয়েছে কি রে? আচ্ছা যাই হোক, এই যে নাহিদ সাইকেল দিয়ে যদি এই যে সুরমা নদীর উপরে একটা ওয়াক হয়ে গেছে না, তো ওদিকে যদি যে সাইকেল চালাইয়া যায়, তাহলে আপনি কি বিসাইড বলতে পারবেন? নিয়ার টু না, এগুলা তখন বলা যায় না। কোনো কিছুর উপর দিয়ে গা ঘেঁষে যাওয়ার নামটা হচ্ছে অ্যালং অথবা অ্যালং সাইড, অ্যালং অথবা কি, তবে অ্যালংটা বেশি জনপ্রিয়, অ্যালংটা। তো আমি বলবো নাহিদ রাইডিং হিজ বাইসাইকেল অ্যালং উইথ সুরমা রিভার, অ্যালং উইথ সুরমা রিভার, এভাবে এই হচ্ছে অ্যালং সাইডের ব্যবহারটা। তো আমরা এটাও জেনে নিলাম। এখন আসলে লাস্ট যেটা বাহাইন্ড, ইন ফ্রন্ট অফ, আর কোনটা অপোজিট। বাহাইন্ড মানেটা কি? পিছনে। যেমন নাহিদের পিছনে আপনার নামটা কি? বাসির। ধরুন নাহিদের পিছনে কে বসিত? বাসির। তাইলে আমি বলতে পারি বাসির ইজ সিটিং জাস্ট বাহাইন্ড মিস্টার নাহিদ, বলতে পারবো না? আর আমার পেছনে কি আছে? এই যে ফ্ল্যাট বোর্ড, ফ্ল্যাট প্যানেলটা, তো দ্য ফ্ল্যাট প্যানেল ইজ সিচুয়েটেড জাস্ট বাহাইন্ড হাসান স্যার, বলতে পারি না? এরকম মানে পেছনে, এটা তো আর ইজি, আমরা জানি সামনে পেছন জানি না। ইন ফ্রন্ট অফ মানেটা কি? ধরো শান্তার কোথায় আছি আমি? ইন ফ্রন্ট অফ। আমি গিয়ে শান্তার পরটা খুব সুন্দর করে নিতে পারবো না? নাহিদেরও, আমি নাহিদের কোথায় আছি বলেন তো? ইন ফ্রন্ট অফ। কিন্তু আমি বাসিরের কোথায় আছি? কি তোরা আমরা হুজুরেরও কোথায় আছি বলো তো? কই আছি? না, তখন আর হচ্ছে না। এতক্ষণ আমি শান্তা এবং নাহিদের কোথায় ছিলাম? সামনে, ইন ফ্রন্ট অফ ছিলাম। কিন্তু যখনই আমি বাসিরকে বলবো, হুজুরকে বলবো, তখন আমি তাদের অপোজিটে আছি। কোথায় আছি? অপোজিট। এখন জিনিসটা কি অ্যাকচুয়ালি? অপোজিট জিনিসটা হচ্ছে আপনার সামনাসামনি থাকবে, জিনিসটা কোথায় থাকবে আপনার? কিন্তু মিডিল দিকে একটা বাধা থাকবে। মিডিল দিকে কি থাকবে? একটা বাধা। যেমন আমাদের সামনে ওখানে দেখছেন না একটা ইউনিভার্সিটি কলেজ এখন বাইঙ্গা দিছে ওরা 5 আগস্টের পরে ওখানে। তো ওইটা আমাদের ইউনিভার্সিটি কলেজটা কোথায়? গেটটা দেখেন না, বের হয়ে নিচে বড় সুন্দর করে গেট, ওইটা আমাদের কোথায় আছে? সামনে না অপোজিটে? অপোজিটে। কেমনে বুঝলেন অপোজিটে? মিডিল দিকে একটা রাস্তা গেছে না? তো এখানের সামনে দাঁড়িয়ে কেউ যদি হাসান সালসিম দেখতে না পায়, সে যদি বলে স্যার আমি তো দাঁড়িয়ে আছি সিলেট ইউনিভার্সিটি মেডিকেল কলেজের সামনে, হাসান সালস একাডেমিটা কোথায়? তো আমাকে কি বলতে হবে? আমি বলবো আপনি অপোজিটে দেখেন হাসান সালস একাডেমি আছে। তো অপোজিট মানে কি? সে ডানে থাকাবে, বামে থাকাবে, কোথায় থাকাবে? সামনে। মানে মিডিল দিকে একটা কি আছে? বাধা। মানে রাস্তাটা পার হয়ে থাকে কোথায় আসতে হবে? হাসান সালস একাডেমিতে আসতে হবে। তাহলে আমাকে বলতে হবে যে হাসান সালস একাডেমি ইজ লোকেটেড অপোজিট টু সিলেট ইউনিভার্সিটি মেডিকেল কলেজ। শেষ, ফিনিশ। তাহলে আপনি সামনের দিকে তাকাবেন। ক্লিয়ার হয়েছেন? এগুলো যখন আপনারা বাইরের দেশে গিয়ে উবার ইট, ওই যে বাংলাদেশে ফুড পান্ডা বলে, ওইখানে কি বলে? কি বলা? উবার ইট। অনেকের ফুড ডেলিভারির কাজ করে। তো ফুড ডেলিভারির কাজ করতে গেলে আপনারা এই দিকগুলো সম্বন্ধে কী করতে হবে? জানতে হবে, আইডিয়া নিতে হবে। আর তাছাড়া আমি তো গুগল ম্যাপ একটু আগে বলে দিলাম না, ওইটাও ধরে দিবেন। ওনার বাসার কি নিয়ে আসবেন আপনারা? ওই যে পুস্কুট আছে না, পুস্কুটটা নিয়ে বসিয়ে দিবেন। তো ওইটা মোবাইল যেভাবে বলবে আপনি ওইখানেই ঠিক বাসায় চলে যাবেন। বুঝতে পারছেন? তাদের দেশ এরকমভাবে সেটিং করে দিয়েছে। বাংলাদেশে এখনও করে না, কারণ এখন আমার বাড়িতে যদি আমি যেতে চাই, তাহলে আমার এলাকার ঠিকানা নিতে পারি, কিন্তু আমার বাসার ডাইরেক্ট যে ওই ঠিকানাটা করতে পারতেছে না, এখনও পারতেছে না। বাংলাদেশে গড়বাড়ি তো বেশি, আর ওইসব দেশে আসলে গড়বাড়ি কম। যেমন ইউকে তো অনেক মানুষ গেছে না, সিটিগুলোতে গেলে দেখবেন যে মানুষ আর মানুষ, কিন্তু একটু গ্রাম সাইডে গেলে দেখবেন যে মানুষই চুকে পড়তেছে না। বুঝাতে পারলাম তোমাদের? মানে মানুষ কই? হাওরকে হাওর খালি, মাঠকে মাঠ খালি লাগবে আপনার কাছে। আর আপনি যদি আমেরিকা যান, ওখানে তো 32 crore, মানে 32 কোটির উপরে একটু। তো এরপরে অনেক মানুষ না? বাংলাদেশ কত? 18 কোটি বা 20 কোটি এরকম বলে, কেউ একটু বাড়িয়ে বলে 20 কোটি, আমার মনে হয় না 18 কোটি হবে। তো এই 18 কোটি মানুষ কিন্তু বাইরে বেরোলে শুধু মানুষ আর মানুষ দেখা যায়, তাই না? কারণ বাংলাদেশের আয়তন কি? জায়গা কম, আয়তন ছোট। আয়তন কি? আর ওইসব দেশের বিশাল বড় আয়তন, কিন্তু মানুষ কম দেখা যায়। তবে হ্যাঁ, ইউকেতে আবার আয়তন বাংলাদেশ থেকে একটু বড়, কিন্তু মানুষও অনেক বেশিই যাচ্ছে। কিন্তু এরপরেও আপনার কাছে লাগবে মানুষ কম। কেন কম? কারণ ওইসব দেশের একটা নিয়ম নীতি আছে, ওইসব হচ্ছে শীতের দেশ। কিসের দেশ?
দেখবেন যে তাদের গড় বাড়িগুলো কী থাকে, সবসময় বন্ধ থাকে। আপনি যদি গড়ের সামনে দিয়ে যান দেখবেন যে কেউ বাইরে বের হচ্ছে না, ঠিক আছে? আপনার কাছে কি মজা লাগবে যদি কেউ চুরের অভ্যাস থাকে, ঠিক আছে? তাহলে ভিন্ন কথা। তোরে একজন চুরের অবস্থা আছে না বাংলাদেশে, যে একলা বাড়িঘর দেখলেই তারা কি করে ফেলে, চুরি করে ফেলে, হয় না? এখন বর্তমানে বেশি হচ্ছে দেখবেন যে। কিন্তু ওইখানে গিয়ে ঘরের ভিতর যখন চুর করে ঢুকবে তার জন্য পুলিশ খাড়া আছে, কইবে আহো তোরা তো অনেক শিয়ানা রে, পরেরটাও বলে দিস। এখন কি হয়েছে জানো, তো ঘরের ভিতরে তারাদের, আপনি যদি ঘরের ভিতরে ঢুকেন দেখবেন যে ঘরের ভিতরে এরকম লাইট টাইট করা, ছেলে মেরে থাকলে ওখানে খেলতেছে, পার্কের মতো সাজাই ফেলছে ঘরটর, আর উচ্চস্বরে এরকম বাজায়, ওই যে গান টান আছে না, এরকম গান টান বাজায়। কিন্তু ঘরের বাইরে আপনি কিচ্ছু দেখতে পারবেন না। মানে এই একটা জিনিস আমি অবাক করে দেখলাম। তাদের দুইটা জায়গায় মানুষ বেশি থাকে, এক ঘরের ভিতর, আর দুই কোনো পার্কে গেলে আপনি মানুষ দেখবেন, আর রেস্টুরেন্ট ওই যে ক্যাফে টেফে আছে না ওইগুলাতে, আর বাইরে একটা মানুষ দেখবেন না। দেখবেন যে এরকম ঘর বাড়ি দেওয়া আছে কিন্তু একটা মানুষ কোথায় নেই, বাইরে নেই। আমাদের বাংলাদেশে কি দেখো, মানে গাঁত যদি একবার বার হও তাহলে খালি দেখো মানুষ আইরা আর কোথায় যাইরা, ফতেঘাটে সব দিকে কি মানুষ, কিন্তু ওই দেশে পাওয়া যায় না এরকম, ডিফারেন্ট কমপ্লিটলি। তাহলে আমি আবার যদি বোঝাই, যেমন এই যে আলী আমজাদের গড়িটা দেখছেন না গ্রিন ব্রিজে, এটা হচ্ছে গড়ি, সাপোজ এই গড়িটা এখানে, আর ওখানে ওই পাশে ধরো সাপোজ আমি এই চিত্র অনুযায়ী এটা রেলওয়ে স্টেশন দিলাম। কি স্টেশন দিলাম? রেলওয়ে। তাহলে আমি কি বলবো যে আলী আমজাদের গড়িটা কোথায় আছে? রেলওয়ে স্টেশনের অপোজিটে, কারণ ওইটা তো মিডিল দিকে কি প্রবাহিত হয়েছে? নদী, আই মিন সুরমা নদী আছে না। তাইলে আমি বলতে পারি আলী আমজাজ ক্লক সিচুয়েটেড অপোজিট টু কোথায়? সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন। এখন তো বুঝছো সব দিকগুলো এখানে যা আছে। তো এই দিকগুলো বুঝে থাকলে আপনার জন্য এখন লিসেনিং যে মডিউল, ওখানে কিন্তু ফার্স্ট অফ কোয়েশ্চেন আসে কিসের উপর? ম্যাপের উপর। আর এরকম অপোজিট টু বলেই যদি বলে আলী আমজাদ ক্লক, তাহলে আনসার কি হবে? আলী আমজাদ ক্লক হবে। এরকম যদি যে কোনো জিনিস নেক্সট টু এটাকার শারমিনস হাট বলতাম, তাহলে কোথায় যাবে সে? হাট হবে আনসার। এরকম লিসেনিংয়ে আমাদের আনসারগুলো আসে। তো আমি যখন আপনাকে লিসেনিং কোর্স করাবো তখন আমি এরকম আর বেশি বলবো না, ঠিক আছে? কারণ আমি হয়তো 2-3 মিনিটে এটা শেষ করে দেবো, কারণ এখানে আমি আপনাকে বেশি বুঝাইছি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছেন? ওকে, এখন তো জানছেন সবাই, রেডি? তাহলে এখন মুছে দিচ্ছি, কেমন? এখন আমরা যে ক্যাটাগরিতে যাব, কোথায় যাব বলেন তো? এখন আমরা ডাইরেকশনগুলো তো জানলাম, এখন প্র্যাকটিক্যালি শিখবো। কি শিখবো এখন আমরা? প্র্যাকটিক্যালি। সো রেডি সবাই? আচ্ছা আচ্ছা, ওকে। তো আমাকে একটু বলতে হবে আপনারা যে কোনটা কোন ম্যাপ। এখন তো আমাকে এটা বড় করা লাগবে, ওকে? কোনটা কোন ম্যাপ দেখি বলেন তো। আমি নিয়ে আসি, দেখি আপনারা বলতে পারবেন কিনা। এটা কি উপরে, নিচে কি? একটু আগে শিখলেন না, এখন আমি জিজ্ঞেস করবো, আপনারা বলবেন। এই সাইডটা কি আর ওই সাইডটা কি হতে পারে? দেখবো ওয়েস্ট, ঠিক আছে। রেডি এখন? হ্যাঁ, এখন আসেন যে এই ফুল সাইডটাকে কি বলতে পারি? উপরের ফুল সাইডটাকে, ধরো আমি কর্নার সাইড নিলাম না, ওই সাইডও নিলাম না, উপরের ফুল সাইডটাকে কি বলতে পারি? নর্থ বলতে পারি। কি বলতে পারি? নিচের ফুল সাইডটাকে কি বলতে পারি? আচ্ছা, এখন আসো এগুলো তো দেখলা, এই ফুল সাইডটাকে কি বলতে পারি? না, নর্থ ইস্ট। কর্নার সাইড ধরবো না, জাস্ট এইভাবে ধরো। এই সাইডটাকে কি বলতে পারি? আচ্ছা দেখেন, এই সাইডটাকে আমরা ওয়েস্ট, আর এই সাইডটাকে কি ধরতে পারি? ইন দা ইস্ট। তো এইগুলো আমাদের ম্যাপে একটু পরে আমরা যখন ম্যাপ লিখবো তখন আমাদের কাজে ধরবে এগুলো, ওয়েস্ট সাইড এবং কোনটা? ইস্ট সাইড। এখন দেখেন যে এখন আসি কর্নার সাইডগুলোকে। এই কর্নার সাইডকে কি বলতাম? নর্থ ইস্ট। এই সাইডকে কি বললাম? এই সাইডটাকে কি বললাম? আর ওই সাইডটাকে কি বললাম? ইন দা নর্থ ইস্ট। মনে থাকবে? গুড। এখন আসো এই ফুল সাইডটাকে আমরা এইভাবে বলতে পারি, বলতে পারি না? এখন আসো আরো নতুন নতুন কিছু জিনিস আমরা দেখি। ধরো এই জিনিসটা কি বলেন তো? রিভার। ভেরি গুড। এই তো মানে পানির মতো প্রবাহিত হচ্ছে। থ্যাংক ইউ। আমি বুঝতাম না কিন্তু আপনি আমাকে বলে দিলেন। আর এইটা কি বলেন তো? একটা হাউস ধরতে পারেন। কি হাউস ধরতে পারেন? তাইলে এই হাউসটা কোথায় আছে? কোথায়? হ্যাঁ, নর্থ ইস্ট ধরলেও হবে। বিসাইড রিভার, নিয়ার টু রিভার বলেন তো। হ্যাঁ, এই যে যারা নর্থ বলছেন তাদেরটা ঠিক আছে। নর্থ এই সাইডে কোনটা যায়? নর্থ ইস্ট যায় না? হ্যাঁ, নর্থ ইস্ট। কেউ যদি কর্নার বিবেচনা করে বলেন তাহলে নর্থ ইস্ট, আর শুধু কর্নার ছাড়া যদি বলেন তাহলে কি বলতে পারবেন? নর্থ। তাহলে আমরা এভাবে বলতে পারি দ্য স্কুল ইজ টু দ্য নর্থ অফ দ্য রিভার।
এভাবে বলতে হবে, অথবা দ্য স্কুল ইজ লোকেটেড নর্থ অফ দ্য কি বলতে পারি রিভার, এভাবে হয়। আবার দেখেন যে এই কথাটা আমরা এভাবে বলতে পারি দ্য স্কুল ইজ নর্থ অফ দ্য কি রিভার। তো জিনিসটা আমি আপনাদের মানে দিয়ে দিব, আপনারা একটু পড়ে নেবেন বাসায়। এরপরে আসেন যেমন এইটা কি আর এইটা কি, ইউনিভার্সিটির মতো লাগতেছে অথবা ব্যাংক এরকম লাগতেছে। আর এটা কি লাগতেছে লেক, হ্যাঁ লেক, লেক মানে কি ছোট হ্রদ আর কি। তো এইটাকে আমরা কি বলতে পারি, এটা এটার কি পাশাপাশি না, তাহলে কি বলতে পারি দ্য ব্যাংক ইজ নেক্সট টু দ্য লেক। তো নেক্সট টু কি আমরা আর কি বলতে পারি বিসাইড দ্য লেক অথবা নিয়ার টু দ্য লেক, ভেরি গুড। এই যে টু দ্য সাউথ। এরপরে আসেন যেমন এইটাকে আমরা নিচে নামাই দিলাম, লেকটাকে কি করলাম আমরা নিচে, তো নিচের দিকে কি সাইড সাউথ সাইড, তাহলে আমরা এভাবে বলতে পারি দ্য ব্যাংক ইজ টু দ্য সাউথ অফ দ্য লেক, মানে এখন কোথায় চলে গেছে সে সাউথে চলে গেছে। তো এরপরে আসেন যেমন এইটা আমি উপরে নিয়ে নিলাম, তাহলে কি হবে নর্থে চলে গেছে না, তাহলে দ্য ব্যাংক ইজ টু দ্য নর্থ অফ দ্য লেক। বুঝতে পারছেন সবাই? ওকে, আরেকটু খেয়াল রাখবেন, আরো 2 মিনিট সবাই। এইটা হচ্ছে আমাদের একটা ম্যাপ আর কি, কম্পাস। কম্পাস তো চেন না? তো মোবাইলে তো আজকাল কম্পাস আছে না সবার। তো আপনি এমন একটা জায়গায় গেছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বুঝতে পারছেন না, ঠিক আছে, বা নামাজ পড়বেন, তো বিভিন্ন জায়গায় গিয়ে হঠাৎ করে আপনার পশ্চিম সাইডটা কি করতে হয়, মানে লোকেট করতে কষ্ট হয়। যেমন আপনি একটা জায়গায় অনেক, যেমন আমি আগে ছোটোবেলা যে আমার যেটা হইতো, আমাদের মসজিদ সবসময় আমি পশ্চিম ওই সাইড মনে করতাম। তো গিয়েই নামাজে দেখছি আমি এমন একটা দিকে পড়তেছি নামাজ উত্তর দিকে, তো উনি বলছেন না ওই দিকে। তো আমি তো ছোটো ছিলাম, ওনাকে বললাম না আমি তো ওই দিকে পড়ি। তো উনি বলতেছেন না এক এক দিকে এক এক রকম। তো এরকম হয়ে গেলে আপনারা মোবাইলের কম্পাস আছে না, ওইটা বের করবেন, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওই জায়গায় রাখবেন সোজা করে, তারপর সে আপনাকে নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট দেখাবে। মানে ফোন আপনি ক্যাম্পাস রাখে স্যার, ফোন রে অলমোস্ট ভালো লাগে কত সময় হ্যাঁ বাদ যাওয়া আপনার লোকেট দেখা যায় এক্সাক্ট কোন দিকে আপনার এক্সাক্ট কোন দিকে, সাউথ ইস্ট ওয়েস্ট কোন দিকে। আচ্ছা এক্সাক্ট দেখায়। এমনি তো আমি দেখছি শেকিং, মানে এমনি খুললেও দেখাইতে পারে আর কি, এমনি খুললে দেখায়। ওকে, বিশেষ করে সমুদ্র অভিযানে যারা মানুষ যখন যায় তখন তো পূর্ব চারদিকে পানি আর পানি, অথবা আপনি আকাশের উপর যখন উঠে যাবেন বিমানের, মানে 30-48,000 ফুট উপরে যখন আপনি উঠবেন, 50,000 ফুট এর উপরে আর যায় না, তখন কিন্তু আপনি নিচে নামার সময় বা কোন দিকে যাচ্ছেন না যাচ্ছেন, তখন কিন্তু কিসের দরকার পড়ে কম্পাস, আপনি কোন দিকে যাবেন, নইলে তো হারিয়ে যাবেন এগুলা না থাকলে। দেখেন যে এই কম্পাসগুলো আমরা একটু আগেও দেখে আসছি যে কেমনি কি হয় না হয়, কিন্তু এখানে আমি কিছু জিনিস আপনাকে বোঝাবো। এই ছোট্ট একটা সিটি দেখতে পাচ্ছেন সবাই, ধরো অনেক সময় সিটিগুলো তারা ইয়ে করে না, আমাদেরকে বিক্রি করে না অনেক সময়। তো বিশেষ করে সিটি যে কোনো ম্যাপই তারা এরকম একটা নির্দিষ্ট ম্যাপ দিয়ে দেয়। ধরো আপনি ঢাকা বিমানবন্দর থেকে আপনি হিথ্রো বিমানবন্দরে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গিয়ে আপনি ল্যান্ড করলেন। তো ল্যান্ড করার পরে আপনাকে তো কী করতে হবে, ধরো কেউ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আসেন, আপনি একা একা বের হবেন, অথবা একটা দেশে আপনি গেছেন ঘোরাঘুরি করার জন্য, ধরো থাইল্যান্ড গেছেন ঘুরতে। তো ঘোরার সময় এখন মানে আপনি এয়ারপোর্ট থেকে বের হবেন, বের হয়ে একটা কি নেবেন ট্যাক্সি করে আপনার হোটেলে যাবেন। তো এখন আপনি যদি এক্সিট কোন দিকে, এক্সিট মানে এটা কি বাহির, তো বাহির হওয়ার সময় এগুলো তো অনেক বড় থাকে, এগুলো এয়ারপোর্ট আপনারা যদি হিথ্রো বিমানবন্দরে নামার পরে দেখবেন যেগুলো অনেক বড় এয়ারপোর্ট। আপনি প্রথম অবস্থায় গিয়ে ম্যাপের প্রতি যদি একটু জোর না থাকে আপনার, বা গুগল ম্যাপ সম্বন্ধে একটু ভালো আইডিয়া না থাকে, তাহলে ঘুরতে থাকবেন, অনেক সময় ঘোরার পরে গিয়ে আপনি পাবেন কিন্তু অনেক ঘোরাঘুরি আছে। বা মেট্রোর ভিতর আমাদের বাংলাদেশের রেলওয়ে স্টেশন আপনারা দেখছেন না, এগুলো তো একদম ইজি, ওইদিকে আসছে আর ওইদিকে কি যাচ্ছে। কিন্তু আপনি ইংল্যান্ড গেলে দেখবেন, অস্ট্রেলিয়া গেলে দেখবেন, অথবা ডেনমার্ক আপনারা আসেন না, ইউরোপিয়ান ফ্রান্স, এগুলাতে গেলবেন যে কমপ্লেক্স লেভেলের ইয়ে থাকে, মেট্রোটা থাকে, ওইদিকে একটা ওইদিকে একটা ওইদিকে একটা ওইদিকে একটা। তো ওই সময় গিয়ে আপনার কিসের দরকার পড়বে, ম্যাপের দরকার, যে আপনার প্লেসটা কোন জায়গায় আছে, কোন জায়গায় আপনার অত নম্বর ব্লকে আছে। তখন আপনার কিসের একদিন শিখে গেলেই আপনি পারবেন, তখন আপনি আপনার ওই জায়গায় চলে যাবেন যদি ম্যাপের উপরে আপনার একটা ভালো দখল থাকে। তো এখানে দেখো যে এই সিটিটা দেখেন যে কি হয়েছে, এই যে এই ঘর বাড়িগুলো, এই একটা হসপিটাল ধরলাম, হসপিটালটা কোথায় আছে, ওই যে এই সাইডটা কর্নার সাইডটাকে আমরা কি বলি নর্থ ওয়েস্ট বলি না, তাহলে এ নিউ হসপিটাল হ্যাজ বিন বিল্ট ইন দ্য নর্থ ওয়েস্ট অফ দ্য টাউন, নর্থ ওয়েস্ট অফ দ্য কি বলতে পারি টাউন। আবার দেখো আমরা এই যে যেখানে বসে মানুষগুলা কি করে বলেন তো, হ্যাঁ খেলাটেলা করে, বা পার্ক টার্ক বলতে পারি আমরা, তাহলে বলতে পারি এ পার্ক হ্যাজ বিন এস্টাবলিশড জাস্ট ইস্ট অফ দ্য নিউ হসপিটাল। এখন আসে ইস্ট কোন দিকে, আমি কিন্তু এখানে ইস্টটা ধরছি একদম উপরের সাইডে না, আমি ইস্টটা ধরছি কোন দিকে বলেন তো,
ওইদিকে ধরছি, ইস্ট অফ দ্য কি বলছি হসপিটাল। এখন দেখেন যে আরেকটা যদি আমি এরকম নিয়ে আসি, এটা তো সরি আমি ওইদিকে যেতে হবে। এখন দেখেন আমি এখানে একটা কি আছে রেস্টুরেন্ট, তো এ রেস্টুরেন্ট হ্যাজ বিন কনস্ট্রাক্টেড টু দ্য ইস্ট অফ দ্য নিউ হসপিটাল। এই ফুল সাইডটাকে কি বলা হয় ইস্ট, ইন দ্য ইস্ট, আর এই ফুল সাইডটাকে কি বলা হয় ইন দ্য ওয়েস্ট। তো এটা আমরা পাইলাম কি রেস্টুরেন্ট। এরপরে দেখেন যে এই যে জায়গাটা এটা কি একটা হোটেল, এটা কোথায় আছে বলেন তো? এই যে ম্যাপের এখানে কি সাউথ ইস্ট না, তাহলে আমরা বললাম টু দ্য সাউথ ইস্ট অফ দ্য টাউন এ হোটেল হ্যাজ বিন ডেভেলপড। বুঝতে পারছো এখন কেমনে হয়েছে জিনিসটা? এখন আসো এই যে একটা রাস্তা, এই রাস্তা কোন দিক গেছে বলেন তো? হ্যাঁ বলেন। নর্থ বলা যায়, আপনি যদি উপরের দিকে একদম উপর দিক বিবেচনা করেন, আমি একটা সাইড হিসাবে বিবেচনা করছি, মানে আপনি যদি নর্থ হিসাবে ধরতে পারেন অসুবিধা নেই, ঠিক আছে? একটু পরে আসছে আমাদের ফুল ম্যাপ আসবে। থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা খুব সুন্দর। তো এই সাইড থেকে এই সাইডে গেছে, তাইলে কোনটা শুরু হয়েছে কোন সাইডে? সাউথ ওয়েস্ট, হ্যাঁ, আর শেষ হয়েছে কোথায়? ইস্টে। কোথায়? এরকমই মনে হচ্ছে, দেখবো যে ঠিক আছে কিনা। নো, এদিকে যাবে, হ্যাঁ। তাহলে দেখেন যে এ নিউ স্ট্রিট হ্যাজ বিন লেড স্ট্রেচিং, মানে গেছে ফ্রম ইস্ট টু দ্য সাউথ ওয়েস্ট। ইস্ট থেকে কোথায় গেছে? তার মানে আমরা এদিকে গেছি, এই দিকে গিয়ে কোথায় গেছি? এই দিকে। এই যে এটা সাউথ ওয়েস্ট, মানে এই দিকে আসছি, এই দিকে গিয়ে তার মানে ইস্টের দিকে শুরু হয়েছে আর শেষ হয়েছে কোথায়? সাউথ ওয়েস্ট। এখন তো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন, যেহেতু আপনারা ধরতে পারছেন। ও আচ্ছা, সেম তো, ওবায়দু বললেও হবে আর ওবায়দু বললেও হবে। আমাদের বাসাটা খুব সুন্দর, তাই? ওকে, তো এখানে কি সিলেটের বাইরে কেউ আছো? আপনি বুঝতে পারেন কি আমাদের কথা? আপনি আপনার বাসা কোথায়? ধর্ম ভাষা তো আপনি সিলেট ইয়ের ধর্ম ভাষা না, সে ওই সুনামগঞ্জের না? তাহলে ও নেত্রকোনার পাশে। আচ্ছা, আপনি ঢাকা, আচ্ছা, বুঝতে পারেন তো আমাদের কথা। ওকে, গুড। তাহলে আসো, যেমন এই ম্যাপগুলো একটু প্লিজ দয়া করে আপনারা দেখে নেবেন। এখানে বেশ কিছু না, এগুলো জাস্ট আপনারা পড়বেন, জাস্ট সল। আর আমরা তো একটু পরেই ম্যাপ করবই। এখন আসেন ডাইরেকশনগুলো কি সবাই বুঝতে পারছেন এখন? এখানে কিছু জিনিস আছে দেখেন, আমি আগেও আলোচনা করছি। দ্য ফিজিক্স ব্লক, এই যে ফিজিক্স ব্লকটা আছে, হ্যাঁ, এটা লাইব্রেরির পাশে আছে। কোথায় আছে? তো আমরা বলতে পারি নেক্সট টু দ্য লাইব্রেরি। দেখেন একটু আগে আমি বলছি অ্যাডজাসেন্ট, বিসাইড, আবার এটাকে যেহেতু এখানে ব্লক করে দিয়েছে, অপোজিটও বলা যায় এটাকে, নিয়ার, এবং কি বলতে পারি ক্লোজ টু। এখন আসেন এই যে বায়োলজি ব্লক, এই যে কার পার্ক, এখানে আরেকটা কি আছে? লাইব্রেরি। তো আমি বায়োলজি ব্লকটাকে বললাম কি বললাম? এই যে দেখেন যে বায়োলজি ব্লকটা ওই পাশে কি কার পার্ক, আর ওই পাশে কি লাইব্রেরি, দুটার মধ্য জায়গায় কোনটা? বায়োলজি ব্লক। তাহলে আমরা বলতে পারি দ্য বায়োলজি ব্লক ইজ বিটুইন দ্য লাইব্রেরি অ্যান্ড কি পার্কিং এরিয়া। বলা যায় না? বলা যায়, মানে দুইটার মধ্যবর্তী জায়গায়। এরকম একটা আনসার আজকে আমি তৈরি করবো, দেখবেন। এরপরে ইন দ্য মিডলও বলতে পারি। এরপরে দেখেন যে এখানে অ্যাডমিন বিল্ডিং দেখতে পাচ্ছেন। অ্যাডমিন বিল্ডিংটা কোথায় আছে বলেন তো? কর্নার সাইডে আছে না? দ্য অ্যাডমিন বিল্ডিং ইজ লোকেটেড ইন দ্য সাউথ ইস্ট এরিয়া। আবার এই যে লোকেটেড কথাটা বারবার বলতেছি, তো কি কি বলা যায়? সিচুয়েটেড, লাইজ, এবং জাস্ট ইজও বলা যায়। আপনি যদি এবার বলেন দ্য অ্যাডমিন বিল্ডিং ইজ ইন দ্য সাউথ ইস্ট এরিয়া, হবে। এটা কি হবে? হ্যাঁ বলেন। এই যে বায়োলজি ব্লক স্যার যেটা বলছিলেন স্যার বিটুইন দিয়ে আপনি বলছিলেন, আমি যদি স্যার এই যে রাইট সাইডে দি কার পার্ক আছে এবং লেফট সাইডে দি লাইব্রেরি আছে, ওইটা কি ওইব? বাট এটা ম্যানুয়াল হবে। এটা কি হবে? ম্যানুয়াল, মানে সৌন্দর্য থাকবে না। আর আপনি যদি এবার বলেন বিটুইন দিয়ে, বিটুইন এটা এবং এটা, তাহলে অটোমেটিক শুরু হয়ে গেল। আবার দেখেন যে এখানে বিটুইনের বদলে কি বলতে পারেন? ইন দ্য মিডল অফ, যে বলেন ইজ ইন দ্য মিডল অফ দ্য লাইব্রেরি অ্যান্ড কি পার্কিং এরিয়া। বাট আপনি ওইভাবে বললে ব্যঙ্গে হয়ে গেল আর কি, যে ডান সাইডে কি আছে বললেন কার পার্ক, আর বাম সাইডে কি আছে? লাইব্রেরি। তখন একটু কথাটা বেড়ে গেল, কিন্তু সুন্দর লাগবে না, সৌন্দর্য থাকা লাগবে আর কি। হ্যাঁ হবে, কিন্তু ভুল না, কিন্তু সৌন্দর্য থাকতে হবে, মানে সৌন্দর্য আপনার ব্যান্ড 7, 8, 9-এ নিয়ে যায়। তো যাই হোক, এই জিনিসগুলো এতক্ষণ ধরে আমি আপনাকে শেখাচ্ছি খুব সুন্দর করে, এইটাও আপনি দেখে নেবেন। এইটা বোঝানোর কোনো দরকার নেই, আগেরটার মতোই একটু দেখে নেবেন। আমি আপনাদের জন্য এই ফাইলে অনেক জিনিস নিয়ে আসছি।
এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভোকাবুলারি। কি জানবো আমরা? ভোকাবুলারি। ভোকাবুলারিগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আগের ভোকাবুলারি আর কাজ হবে না। ওই যে আমরা চার্টগুলো শিখে এসেছি না আমরা, লাইন চার্ট, পরে কি বার চার্ট, পরে কি পাই চার্ট আর টেবিল, এগুলার তো এক ভোকাবুলারি অনেক দিন আমরা চলছি, ঠিক আছে? এখন আর চলতে পারবো না, বিকজ ম্যাপটা হচ্ছে কমপ্লিট ভিন্ন। ম্যাপটা কি কমপ্লিট ভিন্ন। এখন আসলে কী কী ভোকাবুলারিগুলো আছে আমাদের, এই ভোকাবুলারির সাইজটা এখানে একটু দেখে নেবেন। তো আমি ভোকাবুলারিগুলো খুব সুন্দর করে নিয়ে এসেছি আপনাদের জন্য এই জায়গায়। প্রথমটা হচ্ছে বার্ব, পরেরগুলো হচ্ছে নাউন। কারণ বার্ব এবং নাউন এই দুইটা জিনিস আমাদের কাজে লাগবে। কেন কাজে লাগে? সেন্টেন্স মেকিংয়ের জন্য। আপনারা এর আগে দেখে আসছেন না সেন্টেন্স মেকিংয়ের, যেমন অ্যাড, কোনো একটা নতুন জিনিস যদি আপনি করতে চান তাহলে কি বলতে পারবেন? ইন্ট্রোডিউস অথবা ইন্ট্রোডাকশন। সেম কনস্ট্রাক্ট, বিল্ড, এস্টাবলিশ, আর কি বলতে পারি? ডেভেলপ। এখন আসেন যেমন টেক ওয়ে। টেক ওয়ে মানে এটা কি? বাদ দেওয়া, ডিলিট হওয়া। ডিলিট তো বুঝেন সবাই। তো কোনো জিনিস বাদ দেওয়া হইতে আমরা কি কি বলতে পারি? রিমুভ, রিমুভাল, মানে এটা হচ্ছে তার কি অ্যাডজেক্টিভে চলে যাচ্ছে আর কি, নাউন ফর্মে। ডেমলিশ, ডেমলিশন। নক ডাউন, এটা নকিং ডাউন বলতে পারি। কাট ডাউন, কাটিং ডাউন। পুল ডাউন, পুলিং ডাউন। এইগুলোর সবার অর্থ হচ্ছে ডিলিট দেওয়া, বাদ দেওয়া। সবার অর্থ কি? এই যে পুল ডাউন, কাট ডাউন, নক ডাউন, এগুলোর অর্থ কি? বাদ দেওয়া, মানে ডিলিট হয়ে গেছে, শেষ। এরপরে যে জিনিসটা হচ্ছে মেক বিগার। বিগার মানে এটা কি? ধর আগে কোনো একটা জিনিস ছোটো ছিল, পরের ম্যাপে গিয়ে কী পাইছেন? বড় পাইছেন। তাহলে আপনি ইউজ করতে পারেন এক্সপান্ড, এটা নাউনটাকে এক্সপানশন, এক্সটেন্ড, এক্সটেনশন, ইনলার্জ, ইনলার্জমেন্ট, লেংদেন, লেংদেনিং, অ্যাড টু, এডিশন। এরপরে মেক স্মলার, যেমন প্রথম ম্যাপে জিনিসটা বড় ছিল আর পরের ম্যাপে আইসা জিনিসটা কি হয়ে গেছে? ছোটো হয়ে গেছে। তাহলে আপনি বলতে পারেন রিডিউস, রিডাকশন, শ্রিঙ্ক, শ্রিঙ্কিং, ডিমিনিশ, ডিমিনিশন, শর্টেন, শর্টেনিং, ডিক্রিজ আর ডিক্রিজ। ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ, যে কোনো একটা আপনি ইউজ করবেন, যে কোনো একটা যেটা আপনার ভালো লাগে। তবে গাছপালা কাটার ক্ষেত্রে আপনি এইটা ইউজ করলে বেশ ভালো, কাট ডাউন। কারণ পুল ডাউন অন্যরকম লাগে, বাট কাট ডাউন হচ্ছে মানে গুড জিনিস। আর এর বাদ বাকি আপনি যে কোনো একটা আপনার জন্য ইউজ করতে পারেন। এরপরে আসো চেঞ্জ। চেঞ্জ মানেটা কি? হ্যাঁ, পরিবর্তন হওয়া। তাহলে দেখেন আপনি ট্রান্সফর্ম, ট্রান্সফরমেশন, রিবিল্ড, রিবিল্ডিং, রিকনস্ট্রাক্ট, রিডেভেলপ, টার্ন ইনটু, এগুলো সবার আরেকটা আছে এখানে। আপনারা রিপ্লেসও করতে পারেন। কি লিখতে পারেন? রিপ্লেস। তো আমি এখানে মনে রাখবেন যে রিপ্লেস আর এটার ইয়েটা কি? রিপ্লেসমেন্ট। আর একটা আছে রেনোভেট, এখানে লেখা নাই, এখানে লেখা ছিল রেনোভেট। হ্যাঁ হ্যাঁ, অল্টারও লেখা যায়। তো রিপ্লেস এটা নাউনটা হচ্ছে রিপ্লেসমেন্ট, আর রিনোভেট এটা নাউনটা হচ্ছে রিনোভেশন, মনে রাখবেন। এখন আসো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী যেটা লাস্ট সেটা হচ্ছে ওভারভিউ লেখার জন্য। কি লেখার জন্য? ওভারভিউ। সো ওভারভিউ লেখার জন্য আমাদের এগুলো মেইনলি ব্যবহৃত হয়। তো ওভারভিউ আমি উপরে লিখে দিই এখানে, তো আপনাদের বিশেষ মনে থাকবে, কারণ এটা আমি এখন আপনাকে 2 মিনিট বুঝাবো। আরবানাইজ, আরবানাইজেশন। পেডেস্ট্রিয়ানাইজ অর্থটা কি? কে বলতে পারো? পথচারী। গুড। ইয়েস, হাঁটার রাস্তা, ফুটপাথ যেটাকে আমরা বলি। মডার্নাইজ, মডার্নাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। রুরালাইজ মানে এটা কি? রুরালাইজ, গ্রামীণ আর কি, গ্রামীণ। ভেরি গুড। আর এখানে আমি বলছি একটা ফটো তুলে নেন, একটা পিক। এখানে আমি কি বলছিলাম? রিপ্লেস আর রিনোভেট। এইটার একটা ফটো তুলে নেন, কারণ ওইটা আমাকে একটু এডিট করতে হবে ফাইলে গিয়ে। তো আপনারা একটু এটার ফটো তুলে নেন, আর এইটার আজকেই দিয়ে দিব আমি সব আপনাদের, এভরিথিং। এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর করে আপনাদের, সুন্দর করে। ওকে, গ্রেট। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার আসো আমরা সবাই চলে যাচ্ছি আমাদের নেক্সট মুডে। এটা অবশ্যই প্র্যাকটিস করার দরকার নেই। আমরা কি জানলাম এখানে? ভোকাবুলারি জানলাম। কি জানলাম? ভোকাবুলারি। এখন আসেন এই ভোকাবুলারিগুলো কেমনে কাজে লাগে। দেখো এটা একটা কি বলো তো, কি মনে হচ্ছে? এটা ক্রেন মনে হচ্ছে। কি মনে হচ্ছে? ক্রেন। আর এটা ধরো একটা কি? স্টেডিয়ামের মতো বা যে কোনো একটা বিল্ডিং ধরতে পারেন না আপনারা? এটা একটা কি দেখতে পাচ্ছেন আপনারা? ট্রাক বা গাড়ি, এরকম। ভেরি গুড। তাহলে আমরা এটা এখন আমরা কিছু জিনিস বলি নাই, আমি জাস্ট বলছি এটা নির্মাণ করব। আমি কি করব? এটা নির্মাণ। তাহলে নির্মাণের ইংলিশটা কি? বিল্ড। তাহলে আমি কি বলতে পারি? এই বিল্ডের বদলে আমি এর আগেও দেখেছি কনস্ট্রাক্ট বলতে পারি। আর নতুন একটা ওয়ার্ড দেখেন, স্প্রিং আপ। কি বলতে পারি আমরা? স্প্রিং আপ। তো
তো এটাকে আমরা বলতে পারি, এটা ধরেন একটা ফ্যাক্টরি। তো আমি আগে বলছি বিল্ডিং আর কি, ধরো ফ্যাক্টরি বললাম। এ ফ্যাক্টরি ধরো পাশে যদি বলি ওয়াজ বিল্ট ইন দ্য নর্থ। আচ্ছা, এই ফ্যাক্টরিটা কে বানাচ্ছে এটা কি আমরা জানি? সেজন্য আমাকে প্যাসিভ করা লাগবে। কি করা লাগবে? প্যাসিভ। এখন আসেন যে আমি মেইন একটা জিনিস বলি, আমাদের যে আজকে যে ম্যাপ করাচ্ছি এবং নেক্সট দিন আমরা যে ডায়াগ্রাম করাবো, ম্যাপ এবং কি ডায়াগ্রাম, এই দুইটা জিনিস কিন্তু প্যাসিভ করে লিখতে হয়। কী করে লিখতে হবে? প্যাসিভ। কোনো জিনিস আপনি কি অ্যাক্টিভ মোডে লিখতে পারবেন না। অ্যাক্টিভ মোড মানে হলো এটা আপনি নিজে তৈরি করছেন বা এটা কেউ তৈরি করছে। আচ্ছা, এই যে চিত্রটা আমি এখানে দিছি, এটা কি কে তৈরি করছে? এটা আমাদের বলছিল মেইন যে তৈরি যে বিল্ডিং করছে এইটা, তার নামটা কি এখানে কোথাও নাই। সেজন্য আপনাকে এভাবে প্যাসিভ করে লিখতে হবে, এ ফ্যাক্টরি ওয়াজ বিল্ট ইন দ্য নর্থ, অথবা বলতে পারেন এ ফ্যাক্টরি ওয়াজ কনস্ট্রাক্টেড ইন দ্য নর্থ, অথবা একটু আগে স্প্রিং আপ একটা দিছিলাম না, এ ফ্যাক্টরি স্প্রিং আপ ইন দ্য নর্থ, এভাবে বলতে পারেন। এখন আসো এইটা দেখুন আমি কেটে ফেলে দেবো। এটা হচ্ছে ওই যে ওইটা দিয়ে যে বাঙ্গাবাঙ্গি একটা আছে না ক্রেন দ্বারা, আর এটা ধরো সাপোজ একটা স্টেডিয়াম, ধরো এটা কি ধরলাম আমরা? স্টেডিয়াম। তো স্টেডিয়ামটা আমি ভাঙবো, কি করব? তো বাঙ্গার ইংরেজি কি? ডেমলিশ। ওই যে একটু আগে নকডাউন, পুল ডাউন পড়ছিলেন না? তো এইটা আমরা কেমনে বলতে পারি? এই কথাটা আমরা কেমনে বলতে পারি? দেখেন, দ্য ওল্ড স্টেডিয়াম, সাপোজ একটা স্টেডিয়াম বললাম, ওয়াজ ডেমলিশড, মানে কেউ না কেউ এটা কি ধরছে? ভেঙে দিচ্ছে। দ্য ওল্ড স্টেডিয়াম ওয়াজ কি? নকডাউন। দ্য ওল্ড স্টেডিয়াম ওয়াজ কি? পুল ডাউন। তো আপনাকে সবসময় যে কোনো জিনিসই কি করে লিখতে হবে বলেন? প্যাসিভ। কি জিনিসের উপর প্যাসিভ করে লিখতে হয়? ম্যাপ আর কি ডায়াগ্রাম। আমি প্যাসিভ শিখাচ্ছি আপনাকে। হ্যাঁ, কি তো হ্যাঁ, ওই তো প্যাসিভের নিয়ম। প্যাসিভের নিয়ম হচ্ছে যে আপনি তার এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ লাগাতে হবে, আর বারবার কি দিতে হবে? পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এভাবেই নিয়ম। আচ্ছা, সব এগুলা কি আমি বললাম, এই যে এগুলার নিচে দাগ দিলাম, এগুলা কি বয়েস? প্যাসিভ বয়েস। তো ধরো এটা আইসক্রিমের মতো দেখা যাচ্ছে, এটা আসলে আইসক্রিম না, এটা হচ্ছে একটা গাছ। ভেরি গুড। তো এখানে দেখেন কয়টা গাছ, আর এইটা কি? হ্যাঁ, আমি বললাম যে ট্রিজ ওয়্যার কি? প্লান্টেড। আমরা ট্রিগুলা কি করছি? রোপণ করছি। কি করছি? রোপণ করছি। তো এখন যদি আমি এটা কি বলো তো, কেটে দিব আর কি। তো সিলেটি ভাষায় এটাকে কি বলা হয়? তোমরা কি বলো? খরাত। আর কি বলো? আরি। আরি 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 কে বলছে? আপনার বাড়ি কোথায়? ও, জয়ন্তপুর। না, আমরাও বিয়ানীবাজার কারো বাড়ি আছে এখানে। না, বিয়ানীবাজারও তারা বলে আরি। আমি তো বিয়ানীবাজার এসছো। আমি আরে কই না। হ্যাঁ, আরি দুবাগ। আপনার বাড়ি কোথায়? তাহলে ভাইস চেয়ারম্যান কি নাম? ও, বিয়ানীবাজারের। হ্যাঁ হ্যাঁ, চিনছি। মেওয়া চিনছি ওনাকে। হ্যাঁ, কিন্তু খুব ভালো মানুষ। শোলা, বাট এখন তো নাই মনে হয়। এখন তো হ্যাঁ, দূরে 10 কিলোমিটার। হ্যাঁ, এই তোমরা তো দেখি অনেক চিনো রে। ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? ও, গোলাপগঞ্জ তো আমার নানা বাড়ি। ঠিক আছে, সে আমার নানা বাড়ির মানুষ। ইয়াগুল। হ্যাঁ, দেখা তো কিন্তু এ হচ্ছে কি সব চিনি। ও, গোলাপগঞ্জের কোথায় আপনার বাড়ি? সফরিয়া। হ্যাঁ, চিনছি। তো তাদেরকে এখন থেকে আমি মায়া করবো, কারণ তারা আমার নানা বাড়ির এলাকার মানুষ। যাই হোক, আমি বলতে তাই এখানে কার বাড়ি বড় লেখা আছে দেখি? ওর বাড়ি বড় লেখা। সে আমার ওই এরিয়ার মানুষ। এর লাগি তারে কোন দেশে পাঠাইছি? অস্ট্রেলিয়া। হ্যাঁ, আর কেউ আছে বড় লেখা? নাই। তাহলে তো নাই রে, মায়া নাই আর। ওকে, সো আমরা বলতে পারি কাট ডাউন, আর কি বলতে পারি? চপ ডাউন, আর কি বলতে পারি? ক্লিয়ার। হ্যাঁ, তো আমি এভাবে বলতে পারি দ্য ট্রিজ ওয়্যার কি? কাট ডাউন। ট্রিগুলা কি হয়েছে? কাটা হয়ে গেছে। দ্য ট্রিজ ওয়্যার চপ ডাউন, আর ওয়্যার কি? ক্লিয়ার। তবে এটার মধ্যে পপুলার হচ্ছে কাট ডাউন। কোনটা পপুলার? কাট ডাউন। এই হচ্ছে আমাদের জিনিসগুলো। আপনারা একটু প্লিজ দয়া করে, আরও কিছু জিনিস আছে এগুলো পড়ে নেবেন। খুব সুন্দর সুন্দর জিনিস রাখা আছে, এগুলো আপনারা কি করবেন? আপনারা পড়বেন। আর এই হচ্ছে যে ওই যে এর আগে যে ভোকাবুলারি আপনাদের শিখাইছিলাম না, ওইগুলা একটু মুখস্থ করেন, ওইগুলাই সেম, আর কোনোগুলো না। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি শেয়ার করি আপনাদের, এরপরে আমরা আমাদের মেইন পড়ায় কী করব? চলে যাব। এখন আসেন, এইরকম একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এটা আপনার চোখে বাসতেছে সবার? এটা 1995 সাল, আর এটা কি? প্রেজেন্ট।
তাহলে এটা কোন ম্যাপ পাস্ট টু কি প্রেজেন্ট এখন আসো আমরা একটা জিনিস সিলেক্ট করি এখানে যেমন সিলেক্ট করব হচ্ছে গিয়ে আমি একটা নেই হ্যাঁ কার পার্ক ধরি এই যে দেখেন যে এই হোটেলটা দেখতে পাচ্ছেন সবাই আবার এই হোটেল এই জায়গায় দেখেন চিন্তা করে দেখেন কি করছে আগে হোটেলটা কি ছিল একা ছিল তা হ্যাঁ সিঙ্গেল তারপরে ডবল হয়ে গেছে তো হোটেলের সাথে কি হয়েছে বলো কার পার্ক হ্যাঁ কার পার্ক কি হয়েছে অ্যাড হয়েছে তো তুমি মনে করো কি অ্যাড হবে আচ্ছা দেখো এখানে দেখো বিল্ডার্স হ্যাভ এডেড এ কার পার্ক কি বলছি আমি টু দ্য হোটেল এখন আসেন ডিয়ার স্টুডেন্টস আপনারা বলেন এইরকম সেন্টেন্সটা আমরা জীবনেও লিখবে না কারণ আমরা কি জানি যে এটা কে তৈরি করছে এই টোটাল ম্যাপ এরকম এটা একটা পরীক্ষায় আসছে সেজন্য নিয়ে আসছি এই যে ম্যাপটা আসছে এখানে এই যে ঘরবাড়িগুলো বানানো হয়েছে এগুলা কি বলে দিয়েছে যে অমুক কোম্পানি বানাইছে কিচ্ছু বানানো নাই জাস্ট আপনাকে লিখতে হবে তো আমি একটা অ্যাক্টিভ সেন্টেন্স লিখছি যদিও এভাবে আমরা কোনোদিন লিখবো না তো অ্যাক্টিভ সেন্টেন্সটা হচ্ছে বিল্ডার্স হ্যাভ এডেড এ কার পার্ক টু দ্য হোটেল তো এটাকে আমরা দুইটা ফর্মে লিখতে পারি একটা হচ্ছে প্যাসিভ ফর্ম আর একটা হচ্ছে নাউন ফর্ম কি ফর্ম প্যাসিভ আর নাউন ফর্ম দেখুন আমি যদি প্যাসিভ ফর্ম দিয়ে লিখি আপনারা প্রশ্নটা লিখেন সবাই প্লিজ মানে দয়া করে এগুলা লিখেন এখন লিখতে হবে এখন খাতা কলম বের করেন প্যাসিভ ফর্ম দিয়ে যদি আমি লিখি তাহলে দেখো যে কেমনে হবে কোনটা নিতে হবে আগে অবজেক্টকে সাবজেক্ট তাহলে কি নিলাম আমরা এ কার পার্ক তো আপনি চাইলে টু দ্য হোটেল নিতে পারবেন এর সাথে টু দ্য হোটেল কি নিতে পারেন অথবা লাস্টে লিখতে পারেন তো এ কার পার্কের সাথে এখানে হ্যাভ আছে তো হ্যাভের বদলে এ যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা কি নিব হ্যাজ আর এডেডের পাস্ট পার্টিসিপল কি সেম এডেড এরপরে আপনি দেখেন যে বাই বিল্ডার্স এগুলা লিখবো না বাই বিল্ডার্স এগুলা কি করবো না লিখবো না বলেও লিখবো না জাস্ট যেটা বাকি রয়েছে সেটা লিখে ফেলি টু দ্য কি হোটেল টু দ্য কি লিখবো আমরা হোটেল বুঝতে পারছো এটা হচ্ছে কি আমরা প্যাসিভ ফর্ম দিয়ে লিখছি এখন আসো এই কথাটা যদি আমি নাউন ফর্ম দিয়ে লিখি কি ফর্ম দিয়ে নাউন তো নাউন ফর্ম দিয়ে কেমনে লিখতে হবে দেখেন আপনারা নাউন ফর্ম দিয়ে আমরা লিখতে পারি এখানে মেইন জিনিসটা কি বার্ব কোনটা মেইন এখানে এডেড এটার ইয়েটা কি নাউন ফর্মটা কি এডিশন কি এডিশন তাইলে আমরা প্রথমে দা লিখবো কি লিখবো দা এডিশন কি লিখবো আমরা দ্য এডিশন অফ এরপরে লিখবো কি লিখবো এরপরে অফ এরপরে যা আছে সেটা লিখবে এ কার পার্ক টু দ্য হোটেল এ কার পার্ক টু দ্য কি লিখবো হোটেল তাহলে দেখো যে প্রথমটা লিখছি প্যাসিভ ফর্ম দিয়ে আর সেকেন্ডটা লিখছি কি দিয়ে নাউন ফর্ম এভাবে আমি আপনাকে দুইটা দিব আপনারা দুইটা লিখতে হবে আমাকে একটু পরে 1 মিনিট করে সময় দিব আচ্ছা এখানে আমি একটা ভুল করছি সেটা হচ্ছে বিন হবে এখানে কি হবে বিন তাহলে আপনারা আগে বললেন না কেন যারা জানেন হ্যাঁ এ কার পার্ক হ্যাজ বিন অ্যাডেড টু দ্য হোটেল আর দ্য এডিশন অফ এ কার পার্ক টু দ্য হোটেল কারণ প্যাসিভ ফর্মে এগুলোর সাথে কি বসে হ্যাভ এবং হ্যাজের সাথে বিন বসে বুঝতে পারছো আজিম সাহেব আপনার তো চুল যে সুন্দর হচ্ছে পড়ে যাচ্ছে একটু সকালে রোদ লাগাবেন মাথায় ওকে লিখছেন সবাই তাড়াতাড়ি লিখছেন হ্যাঁ গুড বুঝছো সবাই এখন আমি দুইটা দিচ্ছি আপনারা এগুলা করতে হবে শেষ সবার ওকে এখন আসেন রেডি সবাই এখন এইটা আমাদের এখানে নিলাম এখন আমি টাউন কাউন্সিল হাউজিং ডেভেলপমেন্ট আমি একটু আপনাকে দেখাই দিই যে কিভাবে গড়ছে জিনিসটা আপনি যদি দেখেন এই যে দেখেন যে হাউজিংটা এই পাশটা দেখেন আর ওই পাশটা দেখেন যে একটু বড় হয়েছে দেখেন যে এখানে দুইটা ঘরবাড়ি বেশি হয়েছে আবার এখানে একটা বেশি হয়েছে আবার এখানে ঠিক ছিল কিন্তু ওই পাশে কি আরও দুইটা হয়েছে না তাহলে কী করে হয়েছে তারা আগের চাইতে বড় করছে তো আমি একটা অ্যাক্টিভ সেন্টেন্স সেভাবে কোনোদিন লিখবো না জাস্ট আপনাকে এখন পারার জন্য বলতেছি দ্য টাউন কাউন্সিল হ্যাজ এক্সপান্ডেড টু দ্য হাউজিং ডেভেলপমেন্ট তো আপনারা দুইটা সেন্টেন্স 2 মিনিটে লিখবেন দেখি কে প্রথমে পারেন একটা প্যাসিভ ফর্ম আর একটা দিবেন কি ফর্ম দিয়ে নাউন ফর্ম দিয়ে আগের মতো লিখেন তো দেখি স্টার্ট 2 minutes only
আপনারা এখন থেকে দুইটা জিনিস করতে পারবেন। এক হচ্ছে এই যে সকালে আমাদের একটা রিডিং ব্যাচ হয় সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত, সেইটা করবেন। আর ক্লাব করবেন, স্পিকার্স ক্লাব 1টা থেকে 3টা পর্যন্ত। প্রতিদিন আসলে ভালো, যদি না পারেন তাহলে যে 3 দিন আপনার ক্লাস চলবে সেই 3 দিন করবেন, তাহলে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনার ইমপ্রুভমেন্ট হবে। আর এগুলো না করলে কোনো ইমপ্রুভমেন্ট হবে না। বর্তমানে আপনারা দেখছেন যে প্রত্যেকটা দেশের আইএলটিএস স্কোর বাড়িয়ে দিচ্ছে, ভিসা হচ্ছে সব দেশেই, কিন্তু স্কোর কি বাড়িয়ে দিচ্ছে। ভিসা কিন্তু কোনো দেশেও রিফিউজ হচ্ছে না, সবারই ভিসা হচ্ছে। ইউকে, ইউএসএ, তারপরে অস্ট্রেলিয়া, এগুলোতে খুব ভালো ভিসা হচ্ছে। প্রচুর স্টুডেন্ট আছে যাদের আইএলটিএস স্কোর 6.5 আছে তারা। তো আপনি যদি মনে করেন যে আমি এরকম পড়াশোনা করে পাবো, তাইলে ভুলে আছেন। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের যে সার্ভিসগুলো নতুন নতুন আসছে, আমি বারবার বলে দিচ্ছি, আর হয়তো বলবো না, বিজি হয়ে যাব, তো এগুলো করবেন, স্ব ইচ্ছায় করবেন। আইএলটিএস হচ্ছে আগে ভালো করে জানা, বোঝা, আর সেই অনুযায়ী সবসময় প্র্যাকটিস করা। নতুন কোনো নিয়ম ডালবেন না, তাহলে অসুবিধায় পড়বেন। যেভাবে শিখছেন সেই অনুযায়ী বেশি বেশি করে কী করবেন, প্র্যাকটিস করবেন। ওকে, কেউ করছেন? কে শেষ করছেন? আপনি বলেন তো প্রথমটা কি লিখছেন আপনি? The housing development have been expanded to the town council. আচ্ছা, এখানে কি লিখছেন? না, হ্যাড না, হ্যাজই হবে, হ্যাজই হবে। আর পরেরটা বলেন। The expansion of housing development to the town council. আচ্ছা, টু দ্য টাউন কাউন্সিল তো আমাদের বলার কোনো দরকার নাই, এটা তো আমরা বলবো না। আমরা জানি কি কোন কাউন্সিল কে তৈরি করছে না করছে। জাস্ট কি বলবেন? দ্য এক্সপেনশন অফ দ্য হাউজিং ডেভেলপমেন্ট। আর কেউ করছেন আমাকে বলেন তো? হ্যাঁ বলেন, আপনি বলেন আজিম সাহেব। Housing development has been expanded. এক্সপ্যান্ডেড, হ্যাঁ। The expansion of the housing development. দ্য এক্সপেনশন অফ দ্য হাউজিং ডেভেলপমেন্ট, ভেরি গুড। আর কেউ করছেন? শান্তা, আচ্ছা দেন। তাহলে সবাই একটু দেখেন, রেডি? প্রথমটা আমি লিখে দিচ্ছি না, এখানে লিখতে কষ্ট হয়, তো প্রথমটা আমি বলছি। এই যে প্রথমে কি আমরা, হ্যাঁ, দ্য হাউজিং ডেভেলপমেন্ট, এটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আনতে হবে। দ্য হাউজিং ডেভেলপমেন্ট, আর হ্যাজের সাথে কি লাগবে? বিন। তাহলে হ্যাজ বিন। আর এক্সপান্ডেডের তো এখানে পাস্ট পার্টিসিপল বলাই আছে, এক্সপান্ড, এক্সপান্ডেড, এক্সপান্ডেড সমান সমান লাস্টের দুইটা। তাহলে দ্য হাউজিং ডেভেলপমেন্ট হ্যাজ বিন এক্সপান্ডেড। আর টু দ্য কাউন্সিল লিখবেন না, ঠিক আছে? এটা লিখবেন না, কারণ এটা উজ্জ্বল, কারণ এটা তো আমরা জানি না কে তৈরি করছে, আমি নিজে বানায়া লিখছি এটা। নাউন ফর্মটা কেমন হবে দেখেন, যে এক্সপান্ডের ইয়েটা কি, নাউনটা কি? এক্সপেনশন, SION লাগবে। আপনার বানানটা বল, দ্য এক্সপেনশন অফ দ্য হাউজিং ডেভেলপমেন্ট, এক্সপেনশন, SION দেন, এক্সপেনশন, এই যে এক্সপেনশন, এইটা SION, এক্সপেনশন, এই যে এইটা। হ্যাঁ, এখন আসলে লাস্ট আরেকটা দিচ্ছি, রেডি সবাই? হ্যাঁ, এইটা করা লাগবে লাস্ট, এইটা দিয়ে আমাদের এই গ্রামারগুলো শেষ। এই যে আমি আরেকটা কথা বললাম, কাকে উদ্দেশ্য করে দেখেন আপনারা, ফিশ মার্কেট। ফিশ মার্কেটটা কোথায়? এইদিকে, এইদিকে কোথায় রে? এই যে এই হচ্ছে ফিশ মার্কেট, তাই না? আর এখানে কোথায় দেখেন যে ফিশ মার্কেটটা তারা ইয়ে করে কি তৈরি করছে? রেস্টুরেন্ট। ও সরি, আমি হ্যাঁ এইটা না, তাহলে ওটা মুছে দিই। অ্যাপার্টমেন্ট বলছে, সরি, কোনটা করছে? অ্যাপার্টমেন্ট। ওইখান থেকে ওইদিকে মনে হচ্ছে। ওকে, ফিশ মার্কেট থেকে কি? অ্যাপার্টমেন্ট। তাহলে আমি একটা অ্যাক্টিভ সেন্টেন্স বললাম, যেটা আমরা কখনো এভাবে লিখবো না কোনো সময়ও। দ্য লোকাল অথরিটি হ্যাজ এক্সপান্ডেড দ্য ফিশ মার্কেট উইথ অ্যাপার্টমেন্ট বিল্ডিংস। তো এটাকে আগের মতো আপনারা প্যাসিভ ফর্মে লিখেন, আর কোন ফর্মে? নাউন ফর্মে। প্যাসিভ ফর্মে লিখবেন, আর কোন ফর্ম বলেন তো? নাউন ফর্ম। শেষ, এই দুইটা ফর্মে লিখেন আপনারা। এই আপনাদের ইয়ে কোথায়? আপনি ইয়ের জন্য অর্ডার করে দিবেন নেক্সট দিনে সবাই। এই যে আপনারা এটা পড়ে আসবেন, আপনি পড়েন না কেন বাবা? পড়ো। এই যে আপনারা পড়ছেন, সাবানা বেগম পড়ছেন, এই যে আপনি সময়, গুড, ভেরি গুড, গুড। অসুবিধা কি? আপনি আরো ভবিষ্যতে আরো সব জিনিস করবেন, ক্লাব এগুলো করবেন না? পারো না? আচ্ছা, প্যাসিভ বুঝাই দিচ্ছি একটু পরে, প্যাসিভ কেমনে হচ্ছে না হচ্ছে আমি দিচ্ছি, আপনি ট্রাই করেন। প্রথমটা দেখেন যে এখানে নাউনটা কি? এখানে দ্য ফিশ মার্কেট নেন, দ্য ফিশ মার্কেট উইথ অ্যাপার্টমেন্ট বিল্ডিংস লিখো না, প্যাসিভ ফ্রম দিয়ে। কেউ শেষ করলে বললেন আমাকে। এরপরে হ্যাজ বিন লিখো। তুমি ওর দেখো, তুমি নিচ থেকে করো।
শেষ এই যে সুমাইয়া বেগম দাও কেমনে লিখছেন আপনি দ্য ফিশ মার্কেট হ্যাজ বিন এক্সপ্যান্ডেড উইথ দ্য পার্টনার হবে দ্য এক্সপেনশন অফ লাগবে অফ দ্য ফিশ মার্কেট উইথ হ্যাঁ হয়েছে খালি জাস্ট অফটা বসাই দিন সাবানা করছেন এই যে আপনার পেন দেন আমাকে দ্য ফিশ মার্কেট হ্যাজ বিন এক্সপান্ডেড দ্য এক্সপ্যানশন অফ দ্য ফিশ মার্কেট উইথ অ্যাপার্টমেন্ট বিল্ডিংস আসবে ওখানে লাস্টে উইথ অ্যাপার্টমেন্ট বিল্ডিংসটা লিখে নেবেন হ্যাঁ ওকে আর কেউ করছেন প্লিজ আপনি করছেন দাও এদিকে দাও ফিশ মার্কেট হ্যাঁ দা আছে না এখানে দা তো আছে আগে ওই যে দ্য ফিশ মার্কেট আপনি হয়তো ওইটার জন্য একটু হ্যাজ বিন কি না রিপ্লেস না তার যেটা আছে ওইটা দিই হ্যাজ বিন এক্সপান্ডেড যেটা আছে ওইটাই এখান থেকে কোন জিনিস চেঞ্জ না করার জন্য বলছি তাহলে এক্সপেনশন হবে কী হবে এটা এক্সপেনশন দিবে হ্যাঁ ওকে আর কেউ হ্যাঁ দেন দ্য ফিশ মার্কেট হ্যাজ বিন এক্সপ্যান্ডেড উইথ দ্য এক্সপেনশন অফ দ্য ফিশ মার্কেট উইথ হ্যাঁ ভেরি গুড হয়েছে ওকে আর কেউ প্লিজ দয়া করে তাহলে আমি মুখে বলে দিচ্ছি এখন আপনি সো রেডি সবাই ওকে প্রথমে প্রথমটা দেখেন যে প্যাসিভ ফর্ম দিয়ে কেমনে বলছি দ্য অ্যাপার্টমেন্ট বিল না 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 ফিশ মার্কেট আগে আসবে তখন তো আপনি মানে খটকা তৈরি করে ফেলবেন দা কি আসবে এখানে ফিশ মার্কেট দ্য ফিশ মার্কেট হ্যাঁ উইথ অ্যাপার্টমেন্ট বিল্ডিংস আপনি নিয়ে আসতে পারেন অথবা লাস্টেও লিখতে পারেন অ্যাজ ইউর উইশ উইথ অ্যাপার্টমেন্ট বিল্ডিংস হ্যাজ বিন কি এক্সপান্ডেড এরপরেরটা দেখেন যে নাউন ফর্ম দিয়ে দ্য এক্সপেনশন অফ দ্য ফিশ মার্কেট উইথ অ্যাপার্টমেন্ট বিল্ডিংস সেকেন্ডটা হয়েছে আপনি দেখান নেই এক্সপেনশন অফ এটা কলম করে আপনার ওকে সো আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন যে কেমনে আসলে এগুলা থেকে ওগুলা কী করা লাগে বলা লাগে কেমনে বর্ণনা করা লাগে কারণ একটু আগে আমরা ভোকাবুলারিগুলো শিখছি না দেখছেন এই ভোকাবুলারি ঢুকছে এখানে আর কিছুই না তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমরা একটু গ্রামারটা চেক আউট করে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি কারণ প্রচুর পড়াশোনা করছেন তাই না তো প্রচুর পড়াশোনা করলে আসলে বেশি পড়াই দিলে আবার অসুবিধা এখানে আপনারা দেখেন দয়া করে যে প্যাসিভ ফর্মে দেখতে পাচ্ছি অনেকেই এখানে পারতেছেন না তো প্যাসিভ ফর্ম আমাদের যেটা লাগে এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম এগুলো হচ্ছে গিয়ে কি প্যাসিভ ফর্ম যেমন আমরা একটা জিনিস যদি দেখি আপনাকে এখানে যদি একটা জিনিস করাই আর কি যেমন প্রেজেন্ট সিম্পলটা দেখেন বিল্ড এবং বিল্ডস হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আমরা ইউজ করি কিন্তু প্যাসিভ ফর্ম যখন করব এম ইজ আর শুধু আই এর সাথে কি বসে এম আর বাদ বাকি সবগুলোর সাথে ইজ অথবা কি বসে আর তো ইজ আর বারবার কোন ফর্ম নিব পাস্ট পার্টিসিপল B3 আর কি যেটাকে আমরা কি বলি B3 তো এখানে পাস্টের কথাও বলা আছে ওয়াজ ওয়ার এই যে দেখেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর এর সাথে বিইং লাগবে প্লাস বারবার কি পাস্ট পার্টিসিপল যেমন আমি বললাম এ হাউস ইজ এরপরে কি লাগবে বিইং বিল্ট এই সেম জিনিসটা খেয়াল করে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ এবং ওয়ার বিইং কি বিল্ট কিন্তু আমাদের যেগুলো বেশি কাজে লাগে সেগুলো হচ্ছে গিয়ে আসলে ম্যাপে যেগুলো বেশি বেশি কাজে লাগবে প্রথম তো বেশি কাজে লাগে হচ্ছে গিয়ে পাস্টটা পাস্ট সিম্পল এরপর হচ্ছে গিয়ে কি প্রেজেন্ট সিম্পল এরপরে দেখেন যে প্রেজেন্ট পারফেক্ট আর কোনোটা বেশি লাগে না আর ফিউচারে হলে কোনটা লাগে এই যে ফিউচার সিম্পল উইল বি বিল্ট উইল বি কি লাগাতে হবে আপনাকে বিল্ট এই তিনটা আমাদের কি লাগে কয়টা চারটা দেখাইছি এই চারটা কি কাজে লাগে এখন আসলে মোডাল দিয়ে আমি আপনাকে যদিও আমাদের এগুলো আসে না তারপর মোডালগুলো আমরা কি কি জানি শুড মে ক্যান আরও আছে না নিড এরপরে কি আছে বলেন তো মাইট আর কি আছে মে ওই যে বললাম না ক্যান কুড মে মাইট তারপরে শুড আছে না উইল অট টু এগুলো হচ্ছে আমাদের গিয়ে কি বলেন তো মোডালস তো মোডালগুলোর পরে কিন্তু বি জাস্ট কি বসে বি ধরো মে আছে এরপরে মে বি অনেকে আছে মেয়ের জায়গায় মাইট দিয়ে দেয় না না তাহলে মাইটও লিখে দিবেন আপনি তাই না ইউজ টু আর মোডালে না ইউজ টু হচ্ছে পাস্ট বোঝাতে উড হচ্ছে আবার মোডাল উড হ্যাঁ এখানে দেখেন যে এই বি লাগাতে হবে আর বারবার কোন ফ্রম B3 পাস্ট পার্টিসিপল এখন আসেন যে আমি আপনাকে এখন একটা জিনিস শেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনারা কেমনে ইয়েটা করবেন ওই যে প্যাসিভ ফর্মটা করবেন
যেমন আমি এখানে যে সাইডটা ফার্স্টটা সেন্টেন্স লিখলাম না, এই ফার্স্টটা সেন্টেন্সই আমাদের মানে পেসিভে কাজে লাগে, বিশেষ করে আজকের ক্লাসে এবং নেক্সট ক্লাস যেটা আমরা ডায়াগ্রাম শিখবো সেটার উপর। যেমন প্রথম নাম্বার 1 আমি যেটা বললাম আর কি, প্রথম নাম্বার 1 আমি একটা পেন নেই, হ্যাঁ এই যে নিলাম। তো নাম্বার 1টা আপনি দেখেন যে আই ইট ডিনার। তো এটা কোন টেন্সে আছে? তো ডিনার মানে কি রাতের খাবার আর কি। তো আমি পেসিভ করব কি বলতে পারি? এভাবে ছোটবেলা শিখে আসছে না? তো এটার নাম হচ্ছে প্রেজেন্ট কি পেসিভ। তো ছোটবেলা আমরা এভাবে করতাম, যেমন ডিনার লিখতাম, তারপরে ইজ, তারপরে কি লিখতাম? ইটেন বাই, এরপরে কি দিতাম? মি। এখন তো বড় হয়ে গেছে, এখন এগুলা কি লিখতে হবে? এটা উজ্জ্বল রেখে দিতে হবে। এটা হচ্ছে স্মার্ট। ডিনার ইজ কি? ইটেন। তো এটার মানে হচ্ছে আপনি খাইছেন, সে খাইছে, সামওয়ান খাইছে। এবার বুঝে না হি, শি, ইট, দেম, এরকম কিছু আছে না? এরকম সেম এইভাবে দেখেন যে আই এট কি? রাইস। এটা কোন টেন্সে আছে? তো একটু আগে আমি দেখাইলাম না আপনাদের টেবিলটা, তাইলে এখানে রাইসের সাথে কি বসবে? ওয়াজ। আর বারবের কোন ফর্ম? ইটেন, পাস্ট পেসিভ। একটু পরে আমি কাজ দেবো, দেখবো কার কয়টা হয়। নাম্বার 3 দেখুন যে আই হ্যাভ কি? ইটেন রাইস। তো প্রেজেন্ট পারফেক্টে আছে, এটা কোন টেন্সে আছে? তো পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাভ বিন অথবা কি বসাতে হবে? হ্যাজ বিন। তাহলে রাইসের সাথে কি বসবে? হ্যাজ বিন। আর বারবার কি? পাস্ট পার্টিসিপল। তো এটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পেসিভ। তারপরে নাম্বার 4 আই উইল কি বলছি? ইট রাইস। তো এটা কোন টেন্সে আছে? তো এটার পেসিভ কি হবে? এটার নাম হইছে এখন কি? ফিউচার পেসিভ। লাস্ট যেটা ওই যে একটু আগে আমি মুডাল ভার্ব দিয়ে দেখাইলাম না, তো এখানে বললাম আই মে ইট রাইস। আমি ভাত খেতেও পারি, মানে 50% কি আছি? শিওর আছি, সেজন্য আমি কি লাগাইছি? মে। আর যদি বললাম আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস, তো আমি কত পার্সেন্ট শিওর আছি? 100%। তো এগুলো আমি বুঝাবো আপনাদের রাইটিং টেস্ট 2 এর ক্লাসে। থ্যাংক ইউ ম্যাডাম। তো আমরা বলতে পারি রাইস, এরপরে কি? মে, এরপরে কি? বি, এরপরে কি? ইটেন। না, রাইস মাইট বি ইটেন, কোনটা লিখবো? রাইস মে বি ইটেন। তো একটু লক্ষ্য করো তো সবাই, একটু লক্ষ্য করো, লক্ষ্য করেন সবাই। তারপর আমি কাজটা দিচ্ছি আপনাকে, লক্ষ্য করো। আজকের এই কাজটা করে আমাদের ক্লাস আজকে এখানে শেষ। নেক্সট ক্লাসে বাকিগুলো শেষ করব। আমার জন্য কষ্ট হচ্ছে, তোমাদের কষ্ট হচ্ছে কি? ওকে, ওকে, আই হোপ শেষ, আর করাবো না। এখন হচ্ছে কাজটা দিব, কাজটা করে আমাদের শেষ। এইটা আমি আজকের ক্লাস না, এগুলো নেক্সট ক্লাসে শিখাবো। যেগুলো আমি দিচ্ছি এগুলো নেক্সট ক্লাসে, এগুলো নেক্সট ক্লাস। নেক্সট এই যে কাজটা, ও সরি না, আনসার দেখতে পারেন নাই। রেডি সবাই? 1 থেকে 6 পর্যন্ত সময় মাত্র 3 মিনিট। হ্যাঁ, 3 মিনিট জাস্ট আনসার লিখবেন। কি লিখবেন? প্রশ্ন তো আছেই, আনসার। সবাই চেষ্টা করেন। ওই যে বাই মি, বাই হিম এগুলো লিখবেন না। ওই যে এখানে বাই দেম আসবে, এটা লিখবেন না, ঠিক আছে? ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়ান আমি টাইম সেট আপ করে ফেলি। স্টার্ট। 3 মিনিটস। ভালো আছেন? নাউন হচ্ছে দাস আই টি, মানে নাউন ফর্মটা লাগাবেন, আর বাদ বাকি সব ঠিক থাকবে। দা লাগাইয়ে নাউন ফর্মটা লাগাবেন, আর এরপরে অফ লিখবেন, বাকি সব ঠিকঠাক। বুঝতে পারছেন? দ্য ডেমোলিশন হাউসেস অফ দ্য নিয়ার দ্য রিভার, এভাবে লিখবেন। এই তো শেষ। দ্য এক্সটেনশন, এখানে নাউনটা কী হবে? এক্সটেনশন। দ্য এক্সটেনশন অফ দ্য রেলওয়ে লাইন, আপনি যদি নাউন ফর্মে করতে চান তখন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখলেন তো আনসার কার কয়টা? আমি একটা জিনিস দেখলাম, আপনারা একটা জায়গায় গিয়ে এরকম ভুল করছেন অনেকেই। এই যেমন এইটার ক্ষেত্রে আমি যদি বলি একটু, হ্যাঁ এই যে এখানে দেখেন আপনি হ্যাভ দেওয়া আছে না, তো এখানে অনেকে এখানে গিয়ে হেড দিয়ে দিছ। কি দিয়ে দিছ? তাহলে যদি হেড আইতো এখানে, তাহলে কি দিয়ে দিতে হয়? তো এইটা একটু খেয়াল করবেন, কারণ এখানে জাস্ট তার মেইন অক্সিলারি ভার্বের সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী কি বসবে? হ্যাভ, হ্যাজ, এম, ইজ আর ওয়াজ ওয়ার এগুলো বসে। ক্লিয়ার হইছো? এর বাদ বাকি তার সবগুলো ঠিক থাকবে, যেরকম আছে এরকমই।
তো এটা করছে অনেকেই দেখছি মানে কারো মানে একটা সব কয়টি কার হয়েছে কারেক্ট হুঙ্গট না মানে ফার্স্ট হয়েছে হাসান, তারপরে এখানে আপনি আর ওই যে উনি, আর বাকিরা এগুলো দেখে নেবেন যে কেমনে হয়েছে না হয়েছে। যে এই টাইপটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাপ। এই একটা ম্যাপ সুন্দর করে যদি আপনি বুঝে ফেলেন তাহলে বাকি সব ম্যাপগুলো লিখতে বুঝতে আপনার জন্য খুব সুবিধা হবে। তো এটা যদি আমরা একটু পড়ি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, দ্য ম্যাপ শো দ্য ডেভেলপমেন্টস ইন সি ক্লিফ বিটুইন 2002 অ্যান্ড 2017। তাহলে এখানে হচ্ছে ডেভেলপমেন্টস হচ্ছে সি ক্লিফের 2002 সাল থেকে 2017 সাল এই পর্যন্ত। তো এটা হচ্ছে দেখেন যে এইটাও পাস্টে এটাও পাস্টে, তো মাথার ভিতরে এরকম সিগন্যাল যাবে। যখন আপনি 2002 সালের কথা লিখবেন তখন কি টেন্স আমরা শিখছিলাম, পাস্ট সিম্পল লিখলে বেশ ভালো হয়। কোন টেন্সে? পাস্ট সিম্পল। আর যখন আপনি 2017 সালের কথা বলবেন মানে 2017-এর, তখন আপনি কি লিখবেন? পাস্ট পেসিভ। কোন টেন্স করবেন? পাস্ট পেসিভ। মানে তাকে যেন আবার এইটাও যদি আপনি পাস্ট পেসিভে বলতে চান বলতে পারবেন, অসুবিধা নেই। আসো আমরা ম্যাপের স্ট্রাকচার শিখে নেই। তো আপনারা জানেন যে আমরা সবসময় স্ট্রাকচার অনুযায়ী করি। এর আগে যতটা জিনিস শিখে আসছেন সবগুলোরই মোটামুটি স্ট্রাকচার ছিল। তো এই অনুযায়ী যদি আপনি শিখেন তাহলে আপনার জন্য বেশ ভালো লাগবে। তো প্রথমে ইন্ট্রোডাকশন আমরা দেখে নেই। প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করা লাগবে। ওভারভিউ, হোয়াট হ্যাপেন্স উইথ দ্য ম্যাপ, ইন্ডাস্ট্রিয়ালাইজ, মডার্নাইজ নাকি আরবানাইজ, কোন জিনিস হয়েছে সেটা আপনাকে বলতে হবে। তবে মনে রাখবেন যে ম্যাপে সবচেয়ে বেশি মডার্নাইজ হয়, তারপরে যদি কলকারখানা থাকে তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজ হবে। যেমন এই ম্যাপের ক্ষেত্রে একটু লক্ষ্য করেন, এই যে এখানে লাস্টের ম্যাপে গিয়ে ফ্যাক্টরি দেওয়া আছে, তার মানে এটাকে কি বলতে হবে? ইন্ডাস্ট্রিয়ালাইজ। এরকম ফ্যাক্টরি থাকলে বলবেন, আর না থাকলে সরাসরি কি বলবেন? মডার্নাইজ। নাম্বার 2, ডিসক্রাইব ব্রিফলি আ মেইন চেঞ্জ। একটা প্রধান একটা চেঞ্জ যেটা আপনার কাছে ভালো লাগে সেটা বলে ফেলবেন। এটার জন্য কোনো দরাবাধা নিয়ম নাই যে ওটা বলতে হবে ওটা, যেটা আপনি নিজে মনে করবেন মেইন একটা চেঞ্জ হয়েছে সেইটা আপনি বলে ফেলবেন। বডি 1-এ দেখেন যে কি বলবো আমরা, রাইট 3 to 4 মেইন কি ফিচার্স, কম্পেয়ার অনলি ইস্ট টু ইস্ট চেঞ্জেস, ইস্ট থেকে ইস্ট চেঞ্জগুলো আমরা করব। আর বডি 2-তে রাইট 3 to 4 মেইন কি ফিচার্স, এখানে কম্পেয়ার করবো আমরা ওয়েস্ট টু ওয়েস্ট চেঞ্জেস, মানে ওয়েস্ট থেকে ওয়েস্ট যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলা। তো ইস্ট তো আপনি বুঝতে পারেন, আমরা একটু আগে বুঝেছি না, এই সাইডটা হচ্ছে ইস্ট, এই সাইডটা হচ্ছে গিয়ে কি ওয়েস্ট, এইভাবে আর কি। হ্যাঁ, তো এবার লক্ষ্য করেন, আমার একটা ফোন কল ধরি। হ্যাঁ, কেমন? ওকে, আমার কলটা শেষ করছি। থ্যাংক ইউ ফর গিভিং মি টাইম ডিয়ার স্টুডেন্টস। সো আমি যেখানে ছিলাম আর কি, ওয়েস্ট টু ওয়েস্ট চেঞ্জ, এগুলো আমরা বডি 1 এবং বডি 2-তে বর্ণনা করে ফেলবো। এখন আসেন আমরা সামনের দিকে যদি একটু যাই, তো আমরা কী নিয়ে আলোচনা করব? প্রথমে ইন্ট্রোডাকশন আমরা আলোচনা করব। তো ইন্ট্রোডাকশনে আমরা বলতে পারি এভাবে, দ্য ম্যাপস ইলাস্ট্রেট, মনে রাখবেন এখানে দুইটা ম্যাপস, তো সেজন্য ম্যাপস, আর ইলাস্ট্রেট অ্যাবাউট দ্য মেইন চেঞ্জেস। মনে রাখবেন যে সবসময় এই জিনিসটা ম্যাপের ক্ষেত্রে আপনারা বলবেন মেন চেঞ্জেস। এরপরে আপনারা সূত্র মোতাবেক হুইচ নিয়ে আসবেন, এটা আগে চার্টগুলোতেও দেখাইছি, বস্তুবাচক হলে কি নিয়ে আসবেন? হুইচ। হ্যাড টেকেন প্লেস, হ্যাড কেন হয়েছে? যেহেতু এই দুইটা জিনিস কি পাস্টে আছে না, হ্যাড। যদি প্রেজেন্টে থাকতো তাহলে কী বসাইতাম? হ্যাভ। আর যদি ফিউচার হইতো তাহলে আমরা কী বসাইতাম? উইল বি। কী বসাইতাম? উইল বি টেকেন প্লেস। টেক প্লেস থেকে আসছে টেকেন। টেকেন প্লেস সবসময় লিখবেন ম্যাপের ক্ষেত্রে। টেকেন প্লেস মানে এটা কি? সংগঠিত হয়েছিল বা সংগঠিত হওয়া বোঝায়। ইন দ্য ইমপ্রুভমেন্ট, এই যে দেখেন যে ডেভেলপমেন্টস কথাটা আছে না, এই ডেভেলপমেন্টস কথাটা এগুলো আমরা বলছি ইমপ্রুভমেন্ট। আর ইন সিক্লিফ অফ সিক্লিফ সিটি, এটা একটা সিটির নাম আমরা বললাম। আর 2002 থেকে 2017 কত বছরের ডিফারেন্স?
15, তাহলে বললাম ওভার আ 15 ইয়ার পিরিয়ড ফ্রম, দেখেন যে কত সাল বিটুইন আছে যেহেতু, তাহলে ফ্রম লিখলাম 2002 টু 2017। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এইভাবে আপনারা সবসময় একটু ইন্ট্রোডাকশনটা আপনার মাইন্ডে রাখবেন, আর এইভাবে জিনিসগুলো মাইন্ডে রেখে আপনি করে ফেলবেন যে কোনো ইন্ট্রোডাকশন ম্যাপের। এবার আসেন এই ম্যাপের ইন্ট্রোডাকশনের পরে আমরা যাব ওভারভিউতে। আর ওভারভিউতে আমি আগেই বলছিলাম যে এইটা কি, হোয়াট হ্যাপেন্স উইথ দ্য ম্যাপ, এটা কি মডার্নাইজ হয়েছে না ইন্ডাস্ট্রিয়াল হয়েছে না আরবানাইজ হয়েছে, এই জিনিসটা বলা লাগবে। তো আমরা যদি এই ম্যাপটা এবং এই ম্যাপটা যদি দেখি, তাহলে দেখেন যে এখানে নতুনভাবে কি তৈরি করা হয়েছে। দেখেন যে এয়ারপোর্ট, স্টেডিয়াম, ফ্যাক্টরি অনেক বড় আছে। এখানে একটা পোর্ট তৈরি করা হয়েছে। কি তৈরি করেছে? পোর্ট। আর এই সাইড এবং এই সাইড প্রায় সিমিলার, এই সাইড আর এই সাইড প্রায় কি সিমিলার। তো সেজন্য আমরা প্রথমে শুরু করতে পারি এভাবে, overall what stands out from the maps is that the Seacliff had become a much more industrialized city. এটা কি হয়েছে? ইন্ডাস্ট্রিয়ালাইজড সিটি হয়েছে। আর কিসের দ্বারা ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়েছে এই কথাটা উল্লেখ করতে হবে, ফ্যাক্টরি দ্বারা এবং পোর্ট দ্বারা। তাহলে আমরা বলবো উইথ ফ্যাক্টরি অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটিস। এই হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স। এখন আসলে সেকেন্ড সেন্টেন্স আমরা বলবো ইন্টারেস্টিং অথবা একটা মেজর চেঞ্জ, এইরকম একটা জিনিসের কথা বলবো, মেজর একটা ডিফারেন্স হয়েছে সেই জিনিসের কথা। তো কোনটার কথা বললে বেশ ভালো হয়? যেমন দেখেন আপনার মাথায় কোনো জিনিস খেলা করে কিনা, যেমন এই ফরেস্টটা চিন্তা করেন, এই ফরেস্ট থাকলে অবশ্যই ফরেস্টের কথা বলবেন, না হলে অন্য কোনো কিছুর কথা নিয়ে আসবেন। তো ফরেস্টটা তারা কেটে, দেখেন যে কেটে এখানে কি তৈরি করছে, এই যে দেখেন যে এয়ারপোর্ট তৈরি করছে। তো আমরা এইটা একটা মেজর চেঞ্জ হতে পারে। আনাইলে আপনি মেজর চেঞ্জ এটা বর্ণনা করতে পারেন যে ফ্যাক্টরিটা তারা বড় করে কি তৈরি করছে, ফ্যাক্টরিজ। তো আপনার চোখে যেটা মেইন হবে সেইটা বর্ণনা দিয়ে দিলে হবে। তো এখানে আমরা বললাম another noticeable point is that an airport was introduced, মানে নতুনভাবে তৈরি করা হয়েছে, where যেখানে previously located by a forest, যেখানে প্রিভিয়াসলি কি লোকেটেড ছিল, একটা ফরেস্ট ছিল। দেখেন না কত ইজি না? আমার এই জিনিসটা আপনি মানে যে কোনো ম্যাপের সাথে কী করবেন, ওইটার নিয়ম অনুযায়ী, ওইটার মানে দিক অনুযায়ী বা ওইটার যেগুলো এলিমেন্ট থাকবে ওই অনুযায়ী আপনি বসাইয়া দিবেন। ওকে, তাহলে আমরা ফুল একবার পড়ি তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। Overall, what stands out from the maps is that the Seacliff had become a much more industrialized city with factory and port facilities. Another noticeable point is that an airport was introduced where previously located by a forest. এই চলে গেল, আমরা একটু আগে শেষ করছি ইন্ট্রোডাকশন, তারপরে ওভারভিউ। এবার আমরা বডি ওয়ানে আপনারা বর্ণনা দিতে পারেন কি, ইস্ট টু ইস্ট চেঞ্জ। ইস্ট কোন সাইড? দেখেন যে এই ম্যাপটা যদি আমি দেই, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে কি সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে গিয়ে কি ইস্ট। তাহলে ওই সিটটা হচ্ছে ইস্ট। আর এখানে একটা সুন্দর করে বুঝিয়েও দেওয়া আছে এই পাশটা। তাহলে দেখো যে এই সাইডটা হচ্ছে গিয়ে কি ইস্ট সাইড টোটাল, আর ওই সাইডটা হচ্ছে গিয়ে কি ওয়েস্ট সাইড টোটাল। তাহলে এই সাইডে কী কী হয়েছে দেখো যে ফরেস্টটা ভাঙ্গে তারা কী তৈরি করছে, এয়ারপোর্ট। আর এই জায়গাটা খালি ছিল, এই জায়গায় তারা কী তৈরি করছে দেখো, স্টেডিয়াম। আবার দুইটা জিনিসের মধ্যবর্তী জায়গায় আছে, এয়ারপোর্ট এবং কোথায়, ফ্যাক্টরির। আবার ফ্যাক্টরিটা আগে ছোটো ছিল, এখন তারা কী করছে, একটা এক্সপান্ড করে কী তৈরি করছে, অনেকগুলা বিল্ডিং দ্বারা ফ্যাক্টরিজ তৈরি করছে। তাহলে কয়টা পরিবর্তন পাইলাম? একটা, দুইটা, তিনটা। আর ম্যাপ এমন একটা জিনিস, প্রসেস ডায়াগ্রাম এমন একটা জিনিস, পরিবর্তন হলেও বলা লাগবে, না হলেও কী করা লাগবে, বলা লাগবে। কারণ আপনার কথার উপর এই জিনিসটা কিন্তু তৈরি করা হচ্ছে। এখন আপনি যদি ম্যাপের একটা অংশ না বলেন, ও বাম সাইডে যাবে না ডান সাইডে, ওটা আর বললেন না, তখন সে এই জায়গায় গিয়ে থেমে যাবে না, তখন বারবার আপনাকে ফোন দিবে, তখন আপনার জন্য আরেকটা বার্ডেন। আর যদি আপনি ফোন না ধরেন, তার অবস্থা কী হবে এখন বুঝতে পারেন। এর কারণে ম্যাপে এবং প্রসেস ডায়াগ্রামে আমাদের সব জিনিসের কী দিতে হবে, বর্ণনা দিতে হবে। হ্যাঁ, ওইটা চেঞ্জ হোক আর না হোক। আসো আমরা সামনের দিকে যাই, বডি ওয়ান লিখব। তো এভাবে শুরু করব। ইন টার্মস অফ দ্য ইস্ট টু ইস্ট এরিয়া, ওয়ান অফ দ্য মেইন চেঞ্জেস ইজ দ্যাট দ্য ফরেস্ট ইউজ টু হ্যাভ গ্রিন গ্যালারিজ। মানে ফরেস্ট আগে অনেকগুলো গ্রিন গ্যালারি ছিল, মানে সবুজ প্রকৃতির ছিল, উইথ মেনি ট্রিজ ইন 2002, মানে বেশিরভাগ মানে কী ছিল, ট্রি ছিল। কত সালে? 2002 সালে। দেখেন যে এখানে আমরা ইউজ টু ইউজ করছি। ইউজ টু মানে পাস্ট বোঝায়, পাস্ট টেন্স বোঝায়।
মানে এইটার কথা পাস্টে বলবো আর এইটার কথা পাস্ট পেসিভে। দেখেন যখনই আমরা এখান থেকে ট্রানজিশন হয়ে 2017 সালে চলে যাচ্ছি তখনই কিন্তু পাস্ট পেসিভের মোড় নিয়ে নিছি। কি পাস্ট পেসিভ করছি দেখেন, বা ট্রিজ ওয়ার কাট ডাউন, এই যে কাট ডাউন মানে কেটে দেওয়া হয়েছে, ওয়্যার লাগাইছি। অ্যান্ড আ নিউ এয়ারপোর্ট ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 2017, এবং নতুন একটা এয়ারপোর্ট কনস্ট্রাক্ট করা হয়েছে কত সালে? 2017 সালে। এই যে এয়ারপোর্টের কথাটা আমরা বলে ফেললাম। এবার আসো এয়ারপোর্টের ফরেস্টের কথা, এয়ারপোর্টের কথা শেষ, এখন স্টেডিয়ামের কথা বলি। এই যে স্টেডিয়াম, আগে এই জায়গায় খালি ছিল তাই না, তো এখানে স্টেডিয়াম হয়েছে। তো আমরা এই কথাটা কেমনে বলতে পারি দেখেন যে অ্যানাদার স্ট্রাইকিং, স্ট্রাইকিং মানে হচ্ছে আকর্ষণীয়, চেঞ্জ অন দ্য ইস্ট সাইড ইজ দ্যাট, মানে ইস্ট সাইডে হয়েছে এ নিউ স্টেডিয়াম ওয়াজ বিল্ট, নতুন এটা তৈরি করা হয়েছে বিটুইন দ্য এয়ারপোর্ট অ্যান্ড কি ফ্যাক্টরিজের মধ্যে। এই যে এয়ারপোর্ট এবং ফ্যাক্টরির মধ্যে জায়গায় কি আছে? স্টেডিয়াম আছে। এখন আসলে লাস্টে ফ্যাক্টরিটা কেটে কী হয়েছে? ফ্যাক্টরিজ। তো এই কথাটা আমরা এবার বলতে পারি মোর ওভার ইন 2002 দ্য ফ্যাক্টরি হ্যাড আ ন্যারো প্লেস ইন দ্য সাউথ ইস্ট এরিয়া। ন্যারো মানে ছোটো প্লেস ছিল আগে, এই যে দেখেন, বাট ইট ওয়াজ এক্সপান্ডেড, কিন্তু এটা কী করা হয়েছে? বড় করা হয়েছে উইথ মেনি বিল্ডিংস 15 ইয়ার্স লেটার, মানে 15 বছর পরে। দ্যাটস অল। এই হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 1টা। তো এইভাবে যদি আপনি বুঝিয়ে বুঝিয়ে লিখতে পারেন তখন এটা খুব ন্যাচারাল হয় এবং আপনি আপনার ফুল নাম্বার ব্যান্ড 8, ব্যান্ড 9 ইনশাল্লাহ নিয়ে আসবেন। বডি 1 শেষ করে আমাদের বডি 2তে চলে যাব। তো বডি 2তে চলে যাওয়ার আগে দেখো যে এখানে কোন কোন চেঞ্জটা হয়েছে। দেখো এই রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশন সমানে সমান, এই অ্যাপার্টমেন্টসগুলা সমানে সমান। আবার রাস্তাগুলো দেখো, মেইন রোড ঠিকঠাক আছে, হাই স্ট্রিট ঠিকঠাক আছে। কিন্তু এই পাশে দেখেন যে সুপার মার্কেট যেখানে আছে, ওই সুপার মার্কেটটা আর এখানে নাই, এটা রিপ্লেসড হয়ে চলে গেছে এই জায়গায়, এই সুপার মার্কেটে। আগে ছিল মেইন রোডের সাথে তাই না, আর এখন দেখেন যে হাই স্ট্রিটের সাথে চলে আসছে, হাই স্ট্রিটের সাথে। আবার দেখেন যে এখানে কোনো রাস্তা ছিল না, এখানে কি কোনো রাস্তা ছিল না। তো এখানে দেখেন যে ওশিয়ান টেরিস নামে নতুন একটা রাস্তা আসছে, যেটা আবার ফ্যাক্টরির সাথেও কি আছে? মিল মহব্বত আছে। আবার মোস্ট ইন্টারেস্টিং আরেকটা জিনিস দেখেন যে এই জায়গাটা খালি ছিল, কিন্তু এই জায়গায় নতুন একটা পোর্ট এরিয়া আসছে। কি আসছে? পোর্ট। তো আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে স্টেশন এবং অ্যাপার্টমেন্টের কোনো কি নাই, পরিবর্তন নাই, তারপরেও তার কথা বলতে হবে। আর সুপার মার্কেট জিনিসটা কি হয়েছে? রিপ্লেসড হয়ে এই জায়গায় হাই স্ট্রিটের সাথে আসছে, এই কথাটা বলতে হবে। আর নতুন হিসাবে আমরা এখানে দেখছি পোর্ট এরিয়া, এটা তৈরি হয়েছে, তার সাথে সাথে একটা ওশিয়ান টেরিস নামে একটা রাস্তা হয়েছে যেটা ফ্যাক্টরির সাথে মিশে গেছে। এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই জিনিসগুলো আপনি কি করবেন? এখানে সেন্টেন্স আকারে সুন্দর করে বলে ফেলবেন। ওকে, তো আসো আমরা বলতে পারি বডি 2তে কেমনে বলতে পারি? অন দ্য আদার হ্যান্ড দ্য ওয়েস্ট অফ দ্য টাউন আন্ডারওয়েন্ট রিলেটিভলি মাইনর ডেভেলপমেন্ট, মানে খুব কম কি হয়েছে? চেঞ্জ হয়েছে। যেমন দেখেন যে দ্য ট্রেন স্টেশন অ্যান্ড দ্য রেজিডেন্সিয়াল এরিয়াজ, মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট আর কি, ইন দ্য নর্থ ওয়েস্ট, ওই যে নর্থ ওয়েস্টে কী হয়েছে? তাদের রিমেইনড আনচেঞ্জড, মানে কোনো ধরনের চেঞ্জ হয় নাই। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এইগুলা কি সমানে সমান না, সেগুলার কথাই বলছি। ওয়াইল দ্য সুপার মার্কেট, এই যে সুপার মার্কেটের কী হয়েছে? আগে ছিল মেইন রোডের সাথে, আর চলে আসছে এখানে হাই স্ট্রিটের সাথে। তো আমরা বলতে পারি ওয়াইল দ্য সুপার মার্কেট ওয়াজ রিপ্লেসড অনলি এ শর্ট ডিস্টেন্স ফ্রম দ্য নর্থ অফ মেইন রোড, মানে নর্থের মেইন রোডের সাথে কোথায় চলে আসছে? টু দ্য সাউথ অফ হাই স্ট্রিট, মানে সাউথের হাই স্ট্রিটের সাথে চলে আসছে। তো আপনারা জানেন যে এটা নর্থ উপরের দিকে আর নিচের দিকে কি থাকে? সাউথ। সেই কথাটাই আমি বোঝাতে চাচ্ছি। এরপরে আসেন আমাদের বাকি রয়েছে কিন্তু পোর্ট আর ওশিয়ান টেরিস, এই দুইটার কথা। তো এই দুইটার কথা আমরা কেমনে বলতে পারি? দ্য অনলি সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট, এটা দিয়ে শুরু করলাম, এভাবে বললে সুন্দর লাগে আর কি। দ্য অনলি সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট ইন দ্য ওয়েস্ট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন অফ এ পোর্ট বিল্ট অন দ্য কোস্ট, মানে কোস্ট মানে সমুদ্র তীরের নিকটে, অ্যান্ড দেন কানেক্টেড, মানে কানেক্ট হয়েছে টু দ্য ফ্যাক্টরির সাথে কিসের দ্বারা? বাই এ নিউ ওশিয়ান টেরিস রোড, এই যে এই রোড কর্তৃক। তাহলে এইভাবে আমরা সুন্দর করে নিজের মতো করে কি করব? লিখে ফেলব। এই হচ্ছে বডি 2টা। এখন আমি যদি সারা আপনাকে দেখাই, মানে সম্পূর্ণ আনসারটা, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে ওভারভিউ, এটা হচ্ছে গিয়ে কি বডি 1, আর এটা হচ্ছে বডি 2। আর এভাবে যদি আপনি দেখেন তখন আলহামদুলিল্লাহ 8+ স্কোর আপনার আসবে। লিখতে পারবেন না, এভাবে বুঝাতে পারবেন না। আর এই আনসারটা আপনাকে শেখানোর জন্য এর আগে আমাকে নানান জিনিস করা লাগছে। প্রথম তো আপনাকে আমার দিক শেখানো লাগছে, সেকেন্ডলি আপনাকে ভোকাবুলারি শেখানো লাগছে,
এবং থার্ডলি আপনাকে কি শেখানো লাগছে? গ্রামার। তাহলে আসেন আমরা আপনাদের জন্য কিছু বোনাস আনসার দিছি। আমি বললাম না স্যাম্পল আনসার আছে অনেক, তো এগুলো সব স্যাম্পল আনসার আপনারা একটু পড়ে নেবেন। এই যে এটার স্যাম্পল আনসার আছে কমপ্লিট, তো এগুলো একটু দেখে নেবেন আপনারা প্লিজ দয়া করে। এগুলো সবাই স্যাম্পল আনসার, তো এগুলো একটু দেখে নেবেন কেমনে হয়েছে এই যে স্যাম্পল আনসারটা। তারপরে এই দুইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এই দুইটা করবেন, এইটা আর এইটা। হ্যাঁ আচ্ছা, এইটা হোমওয়ার্ক থাকলেও এগুলার আবার আমি বাসার মানে আনসার দিয়ে দিছি দেখেন, এইটার আবার আনসার। তবে এইটা করার সময় দেখবেন যে এই স্কুলটা আছে না, আপনারা প্রথমে নিজে নিজে আমি যেভাবে মানে বুঝিয়ে দিছি এইভাবে করবেন। আর এই স্কুল এটা কিন্তু রিপ্লেস হয়েছে, এটা আবার এটার সাথে এইখানেকে মিলাবেন না, এটার সাথে এখানে চলে আসছে হুবহু জিনিস। এটা কী হয়েছে? রিপ্লেসড। তো রিপ্লেস জিনিসগুলো আপনারা চাইলে বডি 1-এ উল্লেখ করতে পারেন অথবা বডি 2-তে, যে কোনো এক বডির সাথে আপনারা লিখে ফেলবেন। তারপরে দেখেন যে এইগুলো আরেকটা টাস্ক, এই যে আপনাদের উত্তর দেওয়া আছে আপনারা একটু পড়বেন, দ্যাটস অল, আর কিছুই না। এইটাও আরেকটা টাস্ক, এইটাও আপনারা পড়ে নেবেন কীভাবে বলে দেওয়া আছে একটার সাথে আরেকটা কেমনে জড়িত হয়েছে, কোন জিনিস নতুন হয়েছে না হয়েছে, প্রত্যেকটা জিনিস এখানে বলে দেওয়া আছে, আপনারা পড়বেন প্লিজ। এটা হচ্ছে সেলফ সার্ভিস। এই যে আগেরটার ফুল আনসার এটা আগে দিয়েছি, এখানে আবার চলে আসছে। ওকে, এই যে এইটার ফুল আনসারটা এখানে দেওয়া আছে, মানে এখানে আগে ইন্ট্রোডাকশন ওভারভিউ দেওয়া আছে, আর এখানে মানে বডি 1 আর এটা হচ্ছে বডি 2 দেওয়া আছে। তো প্লিজ দয়া করে আপনারা বাসায় সুন্দর করে এগুলো আপনাদের বুঝবেন, আবার প্রয়োজনে ভিডিওটা দেখবেন। এবং আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে এই যে আনসারগুলো আপনার নোট খাতায় তুলে রাখবেন, এবং আমি যে আনসার প্রথমে বুঝিয়েছিলাম ওইটাকে সবসময় আপনার কী হিসাবে নেবেন? আইডল হিসাবে নেবেন, ওইটা অনুযায়ী লেখার ট্রাই করবেন সবসময়। তো ডিয়ার স্টুডেন্টস, অত্যন্ত লম্বা একটা ক্লাস নিলাম, ইনশাল্লাহ আশা করছি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন। তো সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারবেন। দয়া করে আবার এইটা সুন্দর করে দেখবেন, প্রয়োজনে দেখবেন যে সব কিছু আপনার জন্য ইজি লাগবে। তো আজকেই এখানে শেষ করলাম, আমরা পরবর্তী ক্লাস থেকে কী নিয়ে শুরু করব বলেন তো? গুড, আমরা পরবর্তী ক্লাসে শুরু করব হচ্ছে রাইটিং টেক্সট 2 দিয়ে, IELTS রাইটিং টেক্সট 2 দিয়ে।